গুড ইভিনিং এভরিওয়ান। চলে এসছি একটা নতুন টপিক নিয়ে, খুব ইন্টারেস্টিং অ্যান্ড খুব ইম্পর্টেন্ট, উইচ ইজ সেল দ্য ইউনিট অফ লাইফ। এটা ক্লাস 11-এর বায়োলজির একটা খুবই ইন্টারেস্টিং পার্ট। তো চলো শুরু করছি। প্রথমেই চলে এসছে কি ডিসকভারি অফ সেল। আচ্ছা, সেল সম্পর্কে আমরা দুটো টার্ম খুব ভালোভাবে জানি। ওয়ান ইজ স্ট্রাকচারাল অ্যান্ড তার সাথে আসছে কি আরেকটা ফাংশনাল ইউনিট, রাইট? তো এই দুটো তো আমরা জানি, এবং সেলে কি কি অর্গানেলস থাকছে, কি কি কাজ হচ্ছে, এগুলো আমরা জানি। বাট সেলটা কি করে ডিসকভার্ড হয়েছে সেটা সম্পর্কেও আমাদের একটু জেনে রাখতে হবে। কিরকম? রবার্ট হুক উনি প্রথম এই সেলটা অবজার্ভ করেছিলেন। কিরকম? কর্ক, যেটা ধরো অনেক সময় গ্লাস বটলের মাউথ পার্টে, মানে গ্লাস বটলের মুখে থাকে, ইনস্টিড অফ কোনো ক্যাপের পরিবর্তে একটা কর্ক ইনসার্ট করা থাকে গ্লাস বটলে। তো উনি এইরকম কর্ক থেকে একটা স্লাইস কেটে নিয়ে সেটাকে প্রিমিটিভ অর সিম্পল মাইক্রোস্কোপ যেটা আমরা বলি, সেখানে উনি অবজার্ভ করলেন। উনি এইরকম একটা স্ট্রাকচার দেখতে পারলেন। কিরকম? এই সাইডে যে ইমেজটা দেওয়া আছে এটা মোস্টলি ব্ল্যাক, আর কিছু কিছু যেমন আমরা ধরো মৌচাকে যেরকম দেখতে পাই ওই রকম। তো উনি এগুলোর নাম দিলেন কি সেল। কেন? কারণ ওনার এই স্ট্রাকচারটা দেখে একটা কথা মাথায় এলেন যে মঙ্করা যেখানে প্রেয়ার করছে, তাদের যেটা প্রেয়ার হল, ওনার মনে হয়েছে যে এই স্ট্রাকচারগুলো অনেকটা ওরকম দেখতে, এবং ওই যে প্রেয়ার হলটা ওটাকে বলা হয় সেল। তো সেখান থেকেই কিন্তু উনি এই সেল টার্মটা দিয়ে দিলেন এগুলোকে। কিন্তু প্রবলেমটা হচ্ছে উনি যেই সেলগুলো দেখেছিলেন দোজ ওয়্যার নন লিভিং সেলস, মানে কি ওগুলো বেঁচে ছিল না, ডেড সেলস ছিল। তাহলে আমাদের এবার জানতে হবে লিভিং সেলস প্রথমে কে ডিসকভার করেছিলেন। এটা করেছিলেন কে? লিউয়েনহক, যার পুরো নাম হচ্ছে অ্যান্টন ভ্যান লিউয়েনহক। উনি কি করেছিলেন? পন্ড ওয়াটার অবজার্ভ করছিলেন। পন্ড ওয়াটারের মধ্যে উনি অ্যালগি অবজার্ভ করলেন। অ্যালগি তার মানে এটা কিন্তু লিভিং সেল। তাহলে আমাদের যদি কোয়েশ্চেনে বলে যে হু অবজার্ভ দ্য সেল অর ডিসকভার দ্য সেল ফর দ্য ফার্স্ট টাইম, যদি শুধু সেল কথাটা বলে আমরা কিন্তু রবার্ট হুকই লিখতে পারি। বাট যদি আমাদের লিভিং না নন লিভিং সেটা মেনশন করে দেয়, সেই অ্যাকর্ডিংলি আমাদের লিখতে হবে। এরপরে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, উইচ ইজ সেল থিওরি। সেল থিওরিটা সম্পর্কে আমরা পড়বো, বাট দুজন মানুষ, একজন হচ্ছেন স্লেইডেন, আরেকজন হচ্ছেন সোয়ান। পুরো নামটা একটু দেখে নেব, এমজে স্লেইডেন অ্যান্ড থিওডর সোয়ান। এনারাই প্রথম কিন্তু এই সেল থিওরিটাকে প্রপোজ করেছিলেন। এবার আমাদের জানতে হবে হোয়াট ইজ সেল থিওরি। সেল থিওরিতে মেইনলি দুটো বা তিনটে পয়েন্ট ম্যাক্সিমাম আমরা পাই। কিরকম? ওনারা বললেন যে অল দ্য লিভিং বিংস অর অল দ্য লিভিং থিংস দে আর কম্পোজড অফ সেলস। যা যা আমাদের আশেপাশে আমরা লিভিং থিংস দেখতে পাই, সেটা একদম প্রিমিটিভ কিছু হতে পারে বা কোনো মডার্ন কিছু হতে পারে, সবকিছুই সেলস দিয়ে তৈরি হবে। অ্যান্ড সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ। তার মানে আমরা ফার্স্ট পয়েন্ট থেকে যেটা বুঝলাম সেটাই আবার সেকেন্ড পয়েন্টে লেখা আছে, যে যখন কোন একটা জিনিস একটা বেসিক কিছু জিনিস নিয়ে তৈরি হচ্ছে, তার মানেই দ্যাট ইজ দ্য বেসিক ইউনিট অফ দ্যাট পার্ট অর দ্যাট থিং। তার মানে এখানে বেসিক ইউনিট অফ লাইফ হচ্ছে সেল। এবং ওনারা আরেকটা কথা বললেন যে নিউ সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, মানে কি আগে থেকে কোন একটা সেল এক্সিস্ট করেছিল, সেখান থেকে কিন্তু নিউ সেলস তৈরি হবে। এবার আমি এখানে প্রি এক্সিস্টিং সেলসটাকে পি দিয়ে ডিনোট করলাম, আর যেটা নতুন সেল তৈরি হচ্ছে সেগুলোকে আমি ডি দিয়ে ডিনোট করলাম। কেন? কারণ এগুলোকে আমরা বলতে পারি ডটার সেলস। কিন্তু এই প্রসেসটা হচ্ছে কি করে বা তার রেট কত, এই জিনিসগুলো সম্পর্কে ওনারা কোনো রকম কোনো আইডিয়া দিতে পারেননি, ডেসক্রাইব করতে পারেননি। ওনারা জাস্ট বলেছিলেন যে প্রত্যেকটা সেল তাদের কোনো প্রি এক্সিস্টিং সেল থেকেই কিন্তু প্রডিউসড হচ্ছে। দে কুড নট ডেসক্রাইব দ্য প্রসেস অফ সেল ফরমেশন। এই যে সেল ফরমেশন হচ্ছে এটা কি করে হচ্ছে তারা ডেসক্রাইব করতে পারেননি। লেটার ভার্চু described that all the daughter cells are formed from parent cells. তাহলে ওনারা স্লেইডেন অ্যান্ড সোয়ান ওনারা কিন্তু বলেছিলেন প্রি এক্সিস্টিং সেলস, ওনারা প্যারেন্ট সেল টার্মটা বলেননি, যেটা পরবর্তীকালে ভার্চু এই টার্মটা দেন যে দিজ আর প্যারেন্ট সেলস ফ্রম হুইচ ডটার সেলস আর বিং ফর্মড। তাহলে এখানে আমরা কিছু লিমিটেশনস পেয়ে যাচ্ছি এই থিওরিটার মধ্যে। কি কি?
ইট ক্যান নট ডিসক্রাইব হাউ দ্য ভেরি ফার্স্ট সেল অরিজিনেটেড। আমরা জানলাম যে আচ্ছা প্রত্যেকটা সেলই তো একটা কোনো প্রি এক্সিস্টিং সেল বা প্যারেন্ট সেল থেকে তৈরি হচ্ছে, তাহলে একদম যে প্রথম সেলটা তৈরি হয়েছিল সেটা কি করে তৈরি হলো সেটা সম্পর্কে কোনো রকম কোনো ইনসাইট এখানে পাওয়া যায়নি। নেক্সট কি, ইট ক্যান নট গিভ এনি ইনসাইট অ্যাবাউট হাউ দ্য ডিফারেন্ট টাইপস অফ সেলস পারফর্ম উইদিন দ্য বডি। আমরা যদি হিউম্যান বিংস দিয়েই বলি, আমাদের মধ্যে অনেক রকমের কিন্তু সেল রয়েছে, সেটা বলতে পারো নার্ভ সেল বা নিউরন, সেটা বলতে পারো নেফ্রন বা যে কোনো টাইপ অফ সেল, অনেক রকমের রয়েছে আমাদের পুরো বডিতে। কিন্তু প্রত্যেকটা সেলই তো ইন্ডিভিজুয়ালি কাজ করছে, এবং যদি দেখি প্রত্যেকটা সেলের কিন্তু মেকানিজম কিছুটা আলাদা, রাইট? তাহলে এই ডিফারেন্ট টাইপস অফ সেলস কি করে কাজ করছে উইদিন আওয়ার বডি সেটা কিন্তু তারা কোনো রকম কিছু ডেসক্রাইব করতে পারেননি। অ্যান্ড ওনারা জাস্ট বলেছিলেন সেল দিয়ে পুরো বডিটা তৈরি হচ্ছে, উইচ ডিফাইন্স ইট ইজ দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফ। কিন্তু এটা যে আমাদের ফাংশনাল ইউনিটও, সেটাও ওনারা কিছু বলতে পারেননি। এগুলো গেল কি লিমিটেশনস অফ সেল থিওরি। তাহলে যেখানেই আমাদের কোনো লিমিটেশনস আসে বা আমরা কিছু করতে পারিনি আগের থিওরিটাতে, সেখানে কিন্তু আমাদের একটা মডার্ন পার্টও চলে আসে। এখানেও সেরকমই একটা মডার্ন সেল থিওরি প্রপোজ করা হয়েছিল, যেখানে কিছু কিছু জিনিস একটু চেঞ্জ করা হয়েছে বা অ্যাড করা হয়েছে। কিরকম, এখানে বলা হচ্ছে যে সেলস আর ফান্ডামেন্টালি সিমিলার। সেলসগুলো তারা ফান্ডামেন্টালি সিমিলার এবং তাদের কেমিক্যাল কম্পোজিশন মোরলেস সেম। কিছু কিছু একটু তো আলাদা হবেই, যে এখানে হয়তো 30% রয়েছে, এখানে 40% রয়েছে, এখানে 80% রয়েছে, বাট ওভারঅল কেমিক্যাল কম্পোজিশন ইজ সেম ইন অল দ্য কেসেস। নেক্সট, they contain hereditary information possessing DNA. খুবই ইম্পর্টেন্ট। যদি ডিএনএ, জিন এগুলো না থাকতো, ক্রোমোজোম এগুলো যদি না থাকতো, তাহলে কিন্তু হেরিডিটারি যে আমাদের পাস অন করার যে একটা টেন্ডেন্সি বা হয়, এই ক্যারেক্টারিস্টিক কিন্তু ডিসক্রাইব করা যেত না, যেটা মডার্ন সেল থিওরিতে বলা হয়েছে যে উই অর দ্য সেলস কন্টেইন হেরিডিটারি ইনফরমেশন অ্যান্ড প্যারেন্ট সেলস ডিভাইড টু প্রডিউস ডটার সেলস। এতক্ষণ অবধি আমরা দেখেছিলাম কি, যে প্যারেন্ট সেল থেকে ডটার সেল হচ্ছে, বাট কিভাবে হচ্ছে না, এখানে বলা হলো সেটা কিন্তু ডিভিশনের থ্রুতে হচ্ছে। তাহলে এটাই আমাদের ছিল হচ্ছে সেল থিওরি। প্রথমে স্লেইডেন অ্যান্ড সোয়ান একটা থিওরি বলেছিলেন, তারপরে তার কিছু লিমিটেশনসকে মডিফাই করে আমরা পেয়েছি মডার্ন সেল থিওরি। এবারে চলে আসছে কি সাইজ অফ দ্য সেল। আমরা জানি যে সেলের কিন্তু সাইজ সবার ক্ষেত্রে সেম হবে না, কিছু কিছু থাকে খুব বড়, কিছু কিছু একটু মিডল সাইজ, কিছু 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 একটু লম্বা। তো এইরকম কিছু সাইজের চেঞ্জ থাকবে। তার মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমাদের একটু দেখে নিতে হবে। তার মধ্যে কি স্মলেস্ট সেল, পিপিএল, যেটার পুরো বা ফুল ফর্ম হচ্ছে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজমস। নামটা থেকেই বুঝতে পারছো, ইট কজেস নিউমোনিয়া। এটা একদম স্মলেস্ট সেল। কিন্তু যদি বলে যে ইন হিউম্যান বিংস, তখন আমাদের এটা হয়ে যাবে কিন্তু লিম্ফোসাইট। কেন? কারণ পিপিএলও নর্মালি তো আমাদের বডিতে থাকছে না, আমাদের বডিতে নর্মালি থাকছে লিম্ফোসাইট, অ্যান্ড ইট ইজ দ্য স্মলেস্ট সেল উইদিন আওয়ার বডি। লার্জেস্ট অ্যান্ড লংগেস্ট দুটো টার্ম হয়, একটা হচ্ছে লার্জেস্ট, আনাদার ওয়ান ইজ লংগেস্ট। লার্জেস্ট হচ্ছে সব দিক থেকে, মানে পুরো ভলিউমের দিক থেকে আমি বলতে পারি ইট ইজ লার্জেস্ট, খুব বড়। এগ অফ অস্ট্রিচ, অ্যাপ্রক্সিমেটলি 15 সেন্টিমিটার এর ডায়ামিটারটা হবে। আর লংগেস্ট অ্যানিমাল সেল আর লংগেস্ট প্লান্ট সেল, এটাকেও দুটো ডিভাইড করা হয়েছে। অ্যানিমাল সেলের মধ্যে হচ্ছে নার্ভ সেল উইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি 1 মিটার লং, অ্যান্ড প্লান্ট সেলের মধ্যে আসছে কি বোমেরিয়া নেভিয়া, একটা প্লান্ট রয়েছে, তার যে স্ক্লেরেনকাইমাটোস ফাইবার, সেখানে যে টিস্যু থাকছে বা সেখানে যে সেলস থাকছে, সেগুলো হচ্ছে লংগেস্ট প্লান্ট সেলের মধ্যে পড়ছে, উইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি 55 সেন্টিমিটার লং। এই পার্টটা কিন্তু আমাদের শর্ট কোয়েশ্চেন খুব ভালো করে দেখে রাখতে হবে। এবারে যদি আসি শেপের ক্ষেত্রে, শেপও সেম। প্রত্যেকটা সেলের ক্ষেত্রে শেপ সেম হয় না। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব কি শেপটা একটু ওভয়েড থাকছে, বা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব কোনো প্রপার শেপ থাকছেই না। তো সেগুলো আমরা দেখবো তো বটেই, বাট তার আগে জানতে হবে যে শেপটা কে দিচ্ছে, একটা সেলের যে শেপ হচ্ছে কে ওটাকে দিচ্ছে। প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন।
এই যে একদম যে আউটার কাভারিং, এটাই কিন্তু একটা সেলের শেপটাকে ডিটারমাইন করে। আর প্লান্ট সেলের ক্ষেত্রে সেটা কিন্তু সেল ওয়াল হয়ে যাবে। কেন? কারণ আমরা জানি প্লান্ট সেলের ক্ষেত্রেই কিন্তু সেল ওয়ালটা থাকে, অ্যানিমাল সেলে থাকে না। সাম সেলস চেঞ্জ দেয়ার শেপস, যেটা বললাম কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক থাকে না, যেমন আমাদের হোয়াইট ব্লাড সেলস হতে পারে। অ্যামিবার ক্ষেত্রে তো আমরা দেখি যে ওর কোনো স্পেসিফিক শেপ থাকে না, ও এরকম একটা এরকম থাকতে পারে, এবার ওর যেরকম সুবিধা হবে সেই অ্যাকর্ডিংলি ও একটা সিউটোপোডিয়াকে এক্সটেন্ড করে দিয়ে এগোতে থাকবে, পিছাতে থাকবে, তো ওর কোনো নিজস্ব কোনো আলটিমেট শেপ থাকে না। কিছু কিছু ক্ষেত্রে আবার ডেফিনিট শেপ থাকবে, যেমন আরবিসি। আরবিসির শেপটা বলা হচ্ছে বাইকনকেভ, কিরকম? এরকম একটা থাকবে, মানে অনেকটা মাঝখানটা এরকম একটু চ্যাপটানো থাকে, ঠিক আছে? এইটা অ্যাকচুয়ালি এরকম একটা জায়গাতে থাকবে। নেক্সট হচ্ছে মাসল সেল হুইচ আর ইলংগেটেড, একটু লম্বা হয়। আর নিউরনটাও তাই ইলংগেটেড, বাট নিউরনের স্ট্রাকচারটা আমরা একটু ট্রি লাইক স্ট্রাকচার দেখতে পারি সেল বডির ওই জায়গাটায়, যেহেতু ডেনড্রাইটস ডেনড্রন ওগুলো থাকে, একটা ট্রি এর মতন একটা স্ট্রাকচার আমরা দেখতে পাই। এরপরে আসছে নাম্বার অফ দ্য সেল, এটাও সেম নাম্বার, নিশ্চয়ই সবসময় প্রত্যেকটা অ্যানিমাল বা প্লান্টের ক্ষেত্রে সেম থাকবে না। এটাকে আমরা গ্রসলি দুটো ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। ওয়ান ইজ ইউনিসেলুলার, নাম্বার টু ইজ মাল্টিসেলুলার। ইউনিসেলুলার টার্মটা থেকেই বুঝতে পারছি বডি ইজ কম্পোজড অফ অনলি ওয়ান সেল। ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, সার্টিন ফাঙ্গি, মানে ফাঙ্গাসের প্লুরাল যেটা, এদের ক্ষেত্রে বডিতে একটাই সেল থাকে, which is why they are called unicellular organisms. আর মাল্টিসেলুলার হচ্ছে যেমন আমরা, মোর দ্যান ওয়ান সেলস থাকতে পারে, হায়ার লেভেল অফ অর্গানিজমস, প্লান্টস, অ্যানিমালস এরা। এবার যদি আমি সেলটাকে ডিভাইড করি কিসের বেসিসে? না নিউক্লিয়ার অর্গানাইজেশনের বেসিসে। মানে কি, ওর নিউক্লিয়াসটা কিরকম রয়েছে, আদৌ প্রপার নিউক্লিয়াস রয়েছে কিনা, এটার বেসিসে যদি আমি সেলটাকে ডিভাইড করি, মেইনলি আমরা পাই দুটো। আমরা যেটা জানি প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক, এদের মাঝখানের একটা ফর্ম আসে যেটাকে বলা হয় মেসোক্যারিওটিক, যেটা কিনা আমরা দেখবো প্রোক্যারিওটিকের কিছু ক্যারেক্টার্স আর ইউক্যারিওটিকের কিছু ক্যারেক্টার্স মিলে তৈরি হয়েছে। মানে এটা আর কি জাস্ট ওই ট্রানজিশন ফেজটা, ফ্রম প্রোক্যারিওটিক টু ইউক্যারিওটিকে ট্রানজিশন ফেজে আসছে মেসোক্যারিওটিক। এবার ইউক্যারিওটিকে যদি দেখি আমরা, এবং আমাদের সাথে যে আশেপাশের গাছপালা দেখতে পাই প্লান্টস, সেগুলো, তাহলে প্লান্টস আর অ্যানিমালস হচ্ছে ইউক্যারিওটিকে। আর প্রোক্যারিওটিকের মধ্যে কি কি আসছে? ব্যাকটেরিয়া দেখতে পাবো, ব্লু গ্রিন অ্যালগি দেখতে পাবো, অ্যান্ড পিপিএলও, মানে যেটা আমরা আগেই পড়লাম প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজমস। যদি আমরা প্রোক্যারিওটিক সেলটা একটু দেখি, দিস ইজ প্রোক্যারিওটিক সেল, কিরকম স্ট্রাকচারটা দেখবো আগে দেখে নাও। এখানে মেইনলি কিন্তু আমরা তিনটে লেয়ার দেখতে পাই। একদম বাইরেরটাকে বলা হচ্ছে কি ক্যাপসুল, একদম যে বাইরের, যে আমরা বলি না ক্যাপসুলের মতন রয়েছে, আমরা ক্যাপসুল ধরো মেডিসিন নিচ্ছি, তো একদম বাইরের যে কভারিংটা ওটা হচ্ছে ক্যাপসুল। তার ঠিক ভিতরে থাকছে কিন্তু সেল ওয়াল, এবং সেল ওয়ালের ভিতরে থাকবে প্লাজমা মেমব্রেন। তো এই তিনটে লেয়ারই আমরা কিন্তু প্রোক্যারিওটিক সেলে মেইনলি দেখতে পাই, ক্যাপসুল, সেল ওয়াল অ্যান্ড প্লাজমা মেমব্রেন। এবার এই ক্যাপসুল বা একদম আউটার কভারিং যেটা, সেখানে থাকছে কি পিলি। এই পিলিগুলো কি করছে? পিলিগুলো মেইনলি ধরো কোনো একটা ব্যাকটেরিয়া, সেটা প্রোক্যারিওটিক সেল, ব্যাকটেরিয়াটা কি চুপচাপ বসে থাকবে? নিশ্চয়ই ও কোনো একটা হোস্টে যাবে, ওকে ইনফেক্ট করবে, এরকম ব্যাপার। তাহলে কোথাও একটা ওকে চিপকে থাকতে হবে, অ্যাটাচড থাকতে হবে। এই পিলিগুলো কিন্তু ওই অ্যাটাচমেন্টে হেল্প করে, বোঝা গেল? আর এরকমই পিলির মতনই কিন্তু অনেকটা বড় একটা স্ট্রাকচার আমরা নিচে গ্রিন কালারের দেখতে পাচ্ছি, উইচ ইজ কল্ড ফ্ল্যাজেলাম। এটা হচ্ছে ওর মুভমেন্টে কিছুটা হেল্প করছে, পিলিও কিছুটা হেল্প করে, বাট ওর মেন ফাংশন হচ্ছে অ্যাটাচমেন্টের হেল্প করে ও। কিন্তু ফ্ল্যাজেলাম যেটা, ও হচ্ছে ধরো কোনো ওয়েভ লাইক স্ট্রাকচারের, মানে ওয়েভ লাইক মুভমেন্টের জন্য ফ্ল্যাজেলামটা ওকে হেল্প করছে। আচ্ছা, এছাড়া আমরা দেখছি কি প্লাজমা মেমব্রেনের ভিতরেই রয়েছে কি সাইটোপ্লাজম, একদম যে ব্লু কালারের যে সেমি ফ্লুইড টাইপের পার্টটা থাকবে, দ্যাট ইজ কল্ড সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে কিছু কিছু অর্গানেলস থাকবে, কিরকম? একদম মাঝখানের যে ভায়োলেট কালারের একদম কয়েলড যে পার্টটা, এটাকে বলা হচ্ছে কি নিউক্লিয়েড। আর এখানে যে একটা
রিং লাইক স্ট্রাকচার রয়েছে, এটাকে বলা হচ্ছে কি প্লাজমিড। এই প্লাজমিডটা কিন্তু ওদের একটা স্পেশাল ক্যারেক্টার ব্যাকটেরিয়াসদের ক্ষেত্রে। কেন? কারণ এই প্লাজমিডটা হচ্ছে ওদের বলতে পারো এক্সট্রা যে ডিএনএ সেটা, মানে নিউক্লিয়েড হচ্ছে নিউক্লিয়াসের যে বেসিক স্ট্রাকচারগুলো বা বেসিক ফাংশনগুলো সেগুলো পারফর্ম করছে নিউক্লিয়েড। আর কিছু কিছু এক্সট্রা ফাংশন, মানে ধরো একটা ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ওর মধ্যে চলে এসছে, তাহলে এইটা দেবে কিন্তু প্লাজমিড। ঠিক আছে, তো স্পেশাল যে ক্যারেক্টার্স গুলো সেগুলো দেবে হচ্ছে প্লাজমিড। আচ্ছা, স্লাইম লেয়ার হচ্ছে এরকমই, বাইরে একটা লেয়ার থাকে উইচ ইজ আ বিট স্লাইমি, যেটা কিনা তোমার জিনিসটা যাতে প্রোটেকশন পায়, প্রোটেক্টিভ একটা নেচার দেওয়ার জন্য একটা স্লাইম, মানে স্লাইম যেরকম হয় একটু চ্যাপচ্যাপে মতন, এরকম একটা স্ট্রাকচার বা কাভারিং থাকতে পারে অনেকের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে এটা নাও থাকতে পারে। আর রাইবোজোম যেটা, সেটাও কিন্তু সাইটোপ্লাজমে থাকছে, অবভিয়াসলি তাদের তো কিছু প্রোটিন সিনথেসিস করতে হবে, তো রাইবোজোম ওদের ক্ষেত্রে থাকছে। তো এই গেল হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ প্রোক্যারিওটিক সেল। এবারে আমরা যদি একটু ইউক্যারিওটিক সেলের কথা বলি, তাহলে আমরা দেখেছি কি ইউক্যারিওটিক সেলের দুটো পার্ট হতে পারে, একটা হচ্ছে অ্যানিমাল সেলের মধ্যে যেটা যেরকম স্ট্রাকচার দেখবো, আরেকটা হচ্ছে প্লান্ট সেলের মধ্যে যেরকম স্ট্রাকচার দেখবো। এরপরেই আমরা এটাকে কম্পেয়ার করে পড়বো, কিন্তু এখন যদি দেখো প্রত্যেকটা এখানে ম্যাক্সিমাম কিন্তু সেম রয়েছে, মানে কি সেল মেমব্রেন এখানেও রয়েছে, সেল মেমব্রেন এখানেও রয়েছে, নিউক্লিয়াস রয়েছে এখানেও নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াস লাস রয়েছে এখানেও নিউক্লিওলাস রয়েছে, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি অ্যাপারেটাস, রাইবোজোম, ভ্যাকিউল, এরা সবাই বোথ ইন অ্যানিমাল সেল অ্যান্ড ইন প্লান্ট সেলে প্রেজেন্ট রয়েছে। ভ্যাকিউলের ক্ষেত্রে একটু যদিও বা চেঞ্জ হয়, আসছি, বাট কিছু কিছু সেল অর্গানেলস থাকবে যারা কিন্তু হয় প্লান্ট সেলের থাকবে নয়তো অ্যানিমাল সেলে থাকবে। কিরকম? আমরা যদি এখানে সেল ওয়ালের কথা বলি, সেল ওয়ালটা কোনটা? একদম বাইরের যে পার্টটা, এক সেকেন্ড, সেল ওয়াল কোনটা? এই যে ব্রাউন কালারের যে পার্টটা সেটা, এটা হচ্ছে সেল ওয়াল। কিন্তু সেল ওয়াল কিন্তু অ্যানিমাল সেলে প্রেজেন্ট থাকে না, ইট ইজ অনলি প্রেজেন্ট ইন প্লান্ট সেল। সেম ভাবে আমরা যদি ক্লোরোপ্লাস্ট বা যে কোনো প্লাস্টিডের কথা বলি, এটা কিন্তু শুধু প্লান্ট সেলে থাকবে, অ্যানিমাল সেলে থাকবে না। আর প্লান্ট সেলের ক্ষেত্রে যেটা লার্জ সেন্ট্রাল একটা ভ্যাকিউল থাকে, যেটা বললাম যে ভ্যাকিউল দুটোতেই থাকে, বাট অ্যানিমাল সেলের ক্ষেত্রে কিন্তু ভ্যাকিউলগুলো ইট ইজ ভেরি স্মলার ইন সাইজ কম্পেয়ার টু প্লান্ট সেল। কিন্তু প্লান্ট সেলে দেখো একটা বড় একদম মিডলে একটা ভ্যাকিউল থাকছে। আর অ্যানিমাল সেলের ক্ষেত্রে থাকবে হচ্ছে সেন্ট্রিওল, মানে অ্যাকচুয়াল যেটাকে আমরা বলি সেন্ট্রোজোম, এটা দুটো সেন্ট্রিওল নিয়ে তৈরি হচ্ছে, এটা কিন্তু আবার প্লান্ট সেলে থাকবে না, ইট ইজ অনলি প্রেজেন্ট ইন অ্যানিমাল সেল। তো এটাকে আমরা একটু কম্পেয়ার করে পড়তে পারি। কিরকম? আচ্ছা, প্রথমে যদি অ্যানিমাল সেল অ্যান্ড প্লান্ট সেল বলি, অ্যানিমাল সেল এনক্লোজড বাই প্লাজমা মেমব্রেন অনলি, প্লান্ট সেলে আমরা দুটোই পাচ্ছি, প্লাজমা মেমব্রেনও পাচ্ছি, সেল ওয়ালও পাচ্ছি। এবার এই সেল ওয়ালের জন্য ওদের কিন্তু একটা রিজিড স্ট্রাকচারে চলে আসে, ঠিক আছে, এক্ষুনি পড়বো। মোর দ্যান ওয়ান ভ্যাকিউলস আর প্রেজেন্ট, এখানে দেখতেই পাচ্ছি অনেকগুলো ছোট ছোট ভ্যাকিউলস রয়েছে ব্লু কালারের যেগুলো, কিন্তু প্লান্ট সেলে একটাই অনেক বড় ভ্যাকিউল রয়েছে। ইট হ্যাজ আ সেন্ট্রাল সেল স্যাপ। প্লাস্টিডস আর অ্যাবসেন্ট কোথায়? অ্যানিমাল সেলে, বাট প্লান্ট সেলে কিন্তু থাকবে মেইনলি তিনটে টাইপের। সেন্ট্রোজোম ইজ ইউজুয়ালি প্রেজেন্ট, যেটা আমরা এখানে সেন্ট্রিওল দেখেছি, এরা দুজনে মিলেই কিন্তু সেন্ট্রোজোম তৈরি করছে। এবার এটা কিন্তু শুধু অ্যানিমাল সেলে থাকবে, প্লান্ট সেলে থাকবে না। সেন্ট্রোজোমস দে আর ইউজুয়ালি অ্যাবসেন্ট। Spindle fibers are formed during cell division with ester at each pole. প্লান্ট সেলেও স্পিন্ডল ফাইবার্স তৈরি হয়, বাট দে ডু নট হ্যাভ এনি অ্যাস্টার অ্যাট এনি পোল। কেন? কারণ এই যে অ্যাস্টার যেটা, সেটা কিন্তু ফর্ম করছে এই সেন্ট্রিওল, সেন্ট্রিওল দুটো দুই দিকে চলে গিয়ে এরকম অ্যাস্টার মতন ফর্ম করবে, তারার মতন দেখতে হয়। বাট এখানে তো সেন্ট্রিওলটাই নেই, তাহলে অ্যাস্টারটার ফর্ম করবে কি?
কাজেই অ্যানিমাল সেলে অ্যাস্টার থাকে, প্লান্ট সেলে অ্যাস্টার থাকে না। মাইটোকন্ড্রিয়া আর নিউমেরাস ইন নাম্বার অ্যানিমাল সেলের ক্ষেত্রে, বাট প্লান্ট সেলে একটু কম থাকে, যদিও এখানে মোটামুটি সিমিলার নাম্বারসই দেখিয়েছে, বাট অ্যাকচুয়ালি অ্যানিমাল সেলে একটু বেশি থাকে। ক্রিস্টি আর প্লেট লাইক, আর এখানে ক্রিস্টি হচ্ছে টিউবিউলার। আচ্ছা, ক্রিস্টি কোনটাকে বলবো? ক্রিস্টি হচ্ছে যেটা আমরা মাইটোকন্ড্রিয়াতে ফিঙ্গারের মতন যে স্ট্রাকচারটা দেখতে পাই সেগুলোকে বলা হচ্ছে ক্রিস্টি। তো এখানে যদি দেখি, এই যে মাইটোকন্ড্রিয়াতে যে এই আঙুলের মতন ফিঙ্গার লাইক যে স্ট্রাকচার, এগুলোকে বলা হচ্ছে ক্রিস্টি। বলা হচ্ছে যে অ্যানিমাল সেলে এগুলো কিন্তু অনেকটা প্লেটের মতন দেখতে হবে, বাট প্লান্ট সেলে এগুলো টিউবিউলার, অনেকটা টিউবের মতন স্ট্রাকচার হবে। অ্যানিমাল সেলে ইট ক্যান চেঞ্জ ইটস শেপ, কারণ শুধু প্লাজমা মেমব্রেন থাকছে, আর প্লাজমা মেমব্রেন ইউজুয়ালি ফ্লেক্সিবল হয়, বাট প্লান্ট সেলে কিন্তু সেল ওয়াল থাকছে, যেটা ওকে একটা রিজিড শক্তপোক্ত একটা স্ট্রাকচার দিচ্ছে। সাইটোপ্লাজম ডিভাইডস বাই ক্রিয়েটিং ফারো, জাস্ট একটা আমরা সেল ডিভিশনে দেখবো, জাস্ট একটা এরকম ফারো মতন ক্রিয়েট হয়, বাট প্লান্ট সেলে কিন্তু সেল প্লেট ফর্ম করে, তারপরে ওটা ডিভাইডেড হয় সাইটোপ্লাজমটা। আর অ্যানিমাল সেল ইউজুয়ালি ইট ইজ স্মলার ইন সাইজ, আর প্লান্ট সেল হচ্ছে কম্পেয়ার টু অ্যানিমাল সেল লার্জার হয়। তাহলে এটা একটা কম্পারিজন গেল কার কার মধ্যে? অ্যানিমাল সেল অ্যান্ড প্লান্ট সেলের মধ্যে। এরকমই আমরা আরেকটা কম্পারিজন দেখে নেব, প্রোক্যারিওটিক সেল, এটা প্রোক্যারিওটিক আর এটা হচ্ছে ইউক্যারিওটিক। কিরকম? প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কিন্তু সেল ওয়াল থাকবে। কেন? এখানে এই পয়েন্টটা আমরা কেন অ্যাড করেছি? কারণ ইউক্যারিওটিকে আমরা জানি সেল ওয়াল শুধুমাত্র প্লান্ট সেলে থাকে, অ্যানিমাল সেলে থাকে না। এখানে সেল ওয়ালটা থাকবে, এবং এই সেল ওয়ালটা ইট উইল বি মেড আপ অফ পেপটাইডোগ্লাইক্যান বলে যে কম্পোনেন্টটা, সেটা দিয়ে। কিন্তু এখানে যেটা মানে ইউক্যারিওটিকে যেটা, এখানে সেল ওয়াল শুধুমাত্র প্লান্ট সেলে থাকবে, এবং মানে অ্যানিমাল সেলে থাকবে না, এবং প্লান্ট সেলের যে সেল ওয়ালটা সেটা সেলুলোজ দিয়ে তৈরি হবে, আর ফাঙ্গাসে যদি থাকে সেল ওয়াল সেটা কিন্তু কাইটিন দিয়ে তৈরি হবে। তখন আর সেটা সেলুলোজ বলবো না, সেটা কাইটিন দিয়ে তৈরি হবে, রাইট? আচ্ছা, মেমব্রেন বাউন্ড অর্গানেলস এখানে থাকে না প্রোক্যারিওটিকের ক্ষেত্রে। ইউক্যারিওটিকের ক্ষেত্রে কিন্তু মেমব্রেন বাউন্ড অর্গানেলস মানে আমরা মাইটোকন্ড্রিয়া বলতে পারি, লাইসোজোম বলতে পারি, ক্লোরোপ্লাস্ট বলতে পারি, এগুলো থাকবে। রাইবোজোম থাকে, বাট রাইবোজোম এখানে 70S টাইপ। এবারে হোয়াট ইজ 70S আমরা যখন রাইবোজোম পড়বো আর একটু ডিটেলে অবশ্যই পড়বো, বাট এটা 70S টাইপের। আর ইউক্যারিওটিকে ইট ইজ অফ 80S টাইপ। এখানে স্যাপ ভ্যাকিউলস খুব একটা বিশেষ থাকছে না। এখানে আমরা দেখলাম স্যাপ ভ্যাকিউল একদম প্লান্ট সেল একটা বড় স্যাপ ভ্যাকিউল ছিল, আর অ্যানিমাল সেলে ছিল বাট ছোট ছিল। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কোনো মিওসিস বা গ্যামেট ফর্মেশন বা ট্রু ফার্টিলাইজেশন মানে আমরা বলছি রিপ্রোডাকশনের কোনো এরকম কমপ্লেক্স কোনো প্রসেস ওরা ফলো করে না, বাট ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমরা দেখব এটা কিন্তু মিওসিস, গ্যামেট ফর্মেশন এগুলো প্রত্যেকটাই হবে ইন কেস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়ালের ক্ষেত্রে না। যদি আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে দেখি তখন কিন্তু মিওসিস অবশ্যই হতে হবে, গ্যামেট ফর্মেশন হবে, তারপরে ফার্টিলাইজেশন হবে, তারপরে কিন্তু প্রসেসটা এগোতে থাকবে, যেটা প্রোক্যারিওটিকে হয় না। প্রোক্যারিওটিকে সেলস আর হ্যাপ্লয়েড টাইপ, আর এখানে যদি আমরা বলি যে সোমাটিক সেল মানে বডি সেল, সেটা হচ্ছে ডিপ্লয়েড, মানে সেখানে 2n থাকবে ক্রোমোজোম নাম্বার, এখানে থাকবে 2n, আর এখানে থাকবে হচ্ছে শুধু n। এবার হোয়াট ইজ 2n, হোয়াট ইজ n, এগুলো আমরা যখন নিউক্লিয়াসের পার্টটা পড়বো ডিটেলে অনেকটা আলোচনা করব। বাট এখানে জাস্ট জেনে রাখো সোমাটিক সেল হচ্ছে 2n, আর হ্যাপ্লয়েড হচ্ছে n, যেটা গ্যামেটস আমরা পাবো। কিন্তু যখন আমরা প্রোক্যারিওটিক সেল দেখি তখন কিন্তু সব সেলই হ্যাপ্লয়েড টাইপ। ওকে, নেক্সট কি বলা হচ্ছে? নেক্সট বলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন থাকছে না এবং নিউক্লিওলাসও থাকছে না, which is why it is called nucleoid, because it is not a proper nucleus, rather it is a nucleoid. কিন্তু আমরা জানি ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে কোনো হায়ার প্লান্টসের ক্ষেত্রে কিন্তু একদম প্রপার নিউক্লিয়ার মেমব্রেন বাউন্ড এবং নিউক্লিওলাসও থাকবে, এরকম একটা প্রপার নিউক্লিয়াস থাকবে। এদের ক্ষেত্রে ডিএনএটা সার্কুলার হয়, যেটা আমরা দেখলাম প্লাজমিডের ক্ষেত্রে ডিএনএটা সার্কুলার হচ্ছে এবং রেপ্লিকেশন থ্রু আউট দ্য প্রসিডিওর বা সেল সাইকেল হয়ে যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে
বা ইউক্যারিওটিক সেলসের ক্ষেত্রে দেখব ডিএনএটা লিনিয়ার হয়, যেটাকে আমরা বলি কি ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, এবং রেপ্লিকেশন কিন্তু থ্রু আউট দ্য সেল সাইকেল হয় না। এটার একটা স্পেসিফিক ফেজ রয়েছে হুইচ ইজ সিনথেসিস ফেজ অর এস ফেজ। সেল সাইকেলের একটা পার্টিকুলার ফেজে এসে এই ডিএনএ রেপ্লিকেশনটা হবে। এখানে কোনো রকম প্রোটোপ্লাজমের মুভমেন্ট হয় না, একদম স্টিফ থাকছে, বাট এখানে প্রোটোপ্লাজমের অবভিয়াসলি মুভমেন্ট হবে, তা না হলে যেগুলো তৈরি হচ্ছে সেগুলোর কোনো সার্কুলেশন হবে না ফ্রম ওয়ান সেল টু অ্যানাদার। এখানে রেট অফ সেল ডিভিশন ইজ ফাস্টার, আর এখানে একটু স্লোয়ার হয়। এক্সাম্পলে ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, এগুলো তো আমরা দেখলাম, এবং এখানে প্রোটিস্ট অ্যালগি, কিছু ফাঙ্গাস বা ফাঙ্গি প্লুরালে বললে, প্লান্টস, অ্যানিমালস, এরা সবই হচ্ছে ইউক্যারিওটিক সেলস। তো এটা একটা কম্প্যারিজন টাইপের যদি আমরা পড়ে নিই, আমাদের এখান থেকে ক্যারেক্টার্সও হয়ে যাবে এবং তার সাথে সাথে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করেও লিখে দিতে পারবো। এবারে আমাদের খুব ইন্টারেস্টিং পার্টটা শুরু হচ্ছে, ডিফারেন্ট সেল অর্গানেলস। প্রথমেই আমরা দেখব কি সেল ওয়াল। ওকে, সেল ওয়াল জিনিসটা আমরা কোথায় পেয়েছি? সেল ওয়াল জিনিসটা কিন্তু আমরা পেয়েছি শুধুমাত্র প্লান্ট সেলের ক্ষেত্রে, রাইট? এটা কিন্তু আমরা প্লান্ট সেলের ক্ষেত্রেই পেয়েছি, এবং ইট ইজ আ নন লিভিং পার্ট। আমরা প্লান্ট সেলের একদম বাইরের দিকের যে লেয়ারটা দেখেছিলাম সেটাই কিন্তু সেল ওয়াল। এবং রবার্ট হুক, উনি যে দেখেছিলেন এরকম খোপ 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 স্ট্রাকচার, উনি কিন্তু সেল ওয়ালের পার্টগুলো দেখেছিলেন বলেই, আর এটা নন লিভিং, ওই জন্য উনি ওই রকম একটা স্ট্রাকচার দেখেছিলেন, যার জন্য আমরা পরে আবার লিভিং সেল নিয়ে অত বেশি কথা বললাম। তো ইট ইজ আ নন লিভিং পার্ট। আচ্ছা, নেক্সট কি সেল প্লেট, যেটা কোথায় হবে ফর্ম করবে? শুধুমাত্র প্লান্ট সেলের যে সেল ডিভিশন, একটা প্লান্ট সেল যখন ডিভাইডেড হচ্ছে তখনই কিন্তু একটা সেল প্লেট ফর্ম করবে, যেখানে তারপর দেখা যায় সাইটোপ্লাজম দুটো পুরোপুরি প্রপারলি ডিভাইডেড হয়ে গিয়ে দুটো ডটার সেল এরম ভাবে প্রডিউসড হচ্ছে। কিন্তু এই সেল প্লেট ফর্মেশন কিন্তু অ্যানিমাল সেলে হবে না। তাহলে সেল প্লেট which is formed during the cell division gets converted into the middle lamella due to physical and chemical changes। তাহলে এই যে সেল প্লেট যেটা ফর্ম করলো ডিউরিং সেল ডিভিশন, এখানে কিছু ফিজিক্যাল আর কেমিক্যাল চেঞ্জেস এর জন্য এই সেল প্লেটটা আস্তে আস্তে মিডল ল্যামেলাতে কনভার্টেড হবে। Some chemical substances get stored on this lamella and converts it into cell wall। এবার এই মিডল ল্যামেলা হওয়ার পর তার মধ্যে আরো কিছু সাবস্টেন্সেস অ্যাড অন হওয়ার পর সেটা সেল ওয়াল ফর্ম করবে। আচ্ছা, এবার যদি আমরা একটু স্ট্রাকচারটা দেখে নিই কিরকম হয়। এবার দেখো সেকেন্ড স্ট্রাকচারটার দিকে যদি দেখি, একদম মাঝখান দিয়ে যে সরু লাইনটা গেছে, ভেরি থিন লাইন, দ্যাট ইজ কল্ড মিডল ল্যামেলা। এবার মিডল ল্যামেলাটাকে যদি আমি একদম মাঝখানের পয়েন্টটা ধরে নিই, তার দুটো দিকে একটু লাইট গ্রিন যে কালারটা, দ্যাট ইজ কল্ড প্রাইমারি ওয়াল বা প্রাইমারি সেল ওয়াল। তার পরের যে এই তিনটে পোর্শন রয়েছে 1 2 3 ক্রিস ক্রস করে যে দাগগুলো দেওয়া, এগুলো পুরোটাই হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল। এবার এই সেকেন্ডারি সেল ওয়ালের মধ্যে S1 একটা লেয়ার, S2 একটা লেয়ার, S3 লেয়ার, বাট এরা প্রত্যেকেই হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল। এবার জিনিসটা কিরকম ভাবে হচ্ছে, তার উপরের যদি স্ট্রাকচারটা দেখো, 1 সেকেন্ড, উপরের যদি স্ট্রাকচারটা দেখো, একদম বাইরে কিন্তু থাকবে মিডল ল্যামেলা। এটা আমাদের বুঝতে একটু সমস্যা হয়ে যায়। এই যে মিডল ল্যামেলাটা না, এটা হচ্ছে পাশাপাশি দুটো অ্যাডজাসেন্ট প্লান্ট সেলের পোর্শনটা, মানে এই মিডল ল্যামেলার থ্রুতেই পাশাপাশি দুটো প্লান্ট সেল জয়েন্ট হয়ে থাকে। মানে এখানে ধরো একটা প্লান্ট সেল রয়েছে, আবার এখানে একটা প্লান্ট সেল রয়েছে। মিডল ল্যামেলাটা হচ্ছে একদম আউটার লেয়ার বা আউটার মেমব্রেন, রাইট? তাহলে একদম বাইরের দিকে থাকছে মিডল ল্যামেলা, তার ঠিক ভিতরে যে হালকা লাইট গ্রিন কালারটা, দ্যাট ইজ প্রাইমারি ওয়াল বা প্রাইমারি সেল ওয়াল। তার ভিতরের যে স্ট্রাকচারগুলো S1 S2 S3, এগুলো কিন্তু আমরা যত বাইরের থেকে মানে ফ্রম দ্য আউটার টু দ্য ইনার সাইড আসছি, এটা আমরা একটা প্লান্ট সেলের ভিতরের দিকে ঢুকছি। বোঝা গেল? তো এরা প্রত্যেকেই হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল S1 S2 S3।
এবার আমরা যখন ভিতরে ঢুকে যাচ্ছি তখন আমরা এটার লুমেনটাকে দেখতে পাচ্ছি। তো এটা গেল হচ্ছে স্ট্রাকচার অফ সেল ওয়াল। তো একবার দেখে নিই, যদি আমরা সেল ওয়ালটাকে ডিভাইড করি আমরা পাচ্ছি প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল অ্যান্ড মিডল ল্যামেলা, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব টার্সিয়ারি সেল ওয়াল দেখা যায় কিছু স্পেসিফিক প্লান্টস এর ক্ষেত্রে। মিডল ল্যামেলাকে বলা হচ্ছে কি আউটার মোস্ট ইন্টার সেলুলার লেয়ার। কেন? কারণ দুটো সেলের মাঝখানে ও একটা কনজুগেশন হিসেবে কাজ করেছে, যে ও ওকে জয়েন করছে। তাহলে দুটো সেল, তার মানে কি ইন্টার সেলুলার লেয়ার অ্যান্ড ইট ইজ দ্য আউটার মোস্ট লেয়ার। এটা দেখে মনে হতে পারে যে না এটা তো একদম ভিতরে রয়েছে, না এটা ভিতরে নেই, এটা কিন্তু এই দিকে একটা সেল রয়েছে আবার এই দিকে একটা সেল রয়েছে, দুটোর জয়নিং পার্ট যেটা সেটা। তাহলে মিডল ল্যামেলা ইট ইজ দ্য আউটার মোস্ট ইন্টারসেলুলার লেয়ার উইচ অ্যাক্টস লাইক আ সিমেন্টিং এজেন্ট বিটুইন দ্য প্রাইমারি সেল ওয়ালস অফ টু অ্যাডজাসেন্ট প্লান্ট সেলস। তাহলে এই যে লেয়ারটা এটা হচ্ছে এই দিকের একটা সেল যে রয়েছে তার প্রাইমারি সেল ওয়াল, আবার এই মিডল ল্যামেলার ঠিক রাইট হ্যান্ড সাইডে যে প্রাইমারি ওয়ালটা রয়েছে এটা হচ্ছে রাইট সাইডে যে সেলটা রয়েছে তার একটা প্রাইমারি সেল ওয়াল। তো ও কি করছে, দুজনকে সিমেন্টিং এজেন্ট হিসেবে কাজ করছে, জোড়া লাগিয়ে দিচ্ছে। কম্পোজড অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম পেকটেট, এই মিডল ল্যামেলাটা তৈরি হচ্ছে, ইট ইজ কম্পোজড অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম পেকটেট অ্যান্ড ইট প্রোভাইডস মেকানিক্যাল স্টেবিলিটি টু প্লান্ট টিস্যুস। তাহলে এর ফাংশনটা হচ্ছে হতে পারে খুব থিন স্ট্রাকচার বাট ইট প্রোভাইডস মেকানিক্যাল স্টেবিলিটি টু দ্য প্লান্ট টিস্যুস। এর পরে যেটা আসছে দ্যাট ইজ প্রাইমারি ওয়াল, মানে কি এর সাইডের যে একদম লাইট গ্রিন কালারটা, যদি আমরা এখানে দেখি এই লাইট গ্রিন কালারটা এটা কি করছে, থিন লেয়ার। হ্যাঁ এবার বলতে পারো না মিডল লেয়ারটা তো বেশি দিন, মিডল লেয়ারটা থিন বাট এটা তো জাস্ট ওকে সিমেন্টিং এজেন্ট হিসেবে কাজ করছে না। তো আমি যদি মেইনলি প্রাইমারি আর সেকেন্ডারির কথা বলি, সেই কম্পারেটিভলি প্রাইমারি লেয়ারটা ইজ থিনার। তাহলে আ থিন লেয়ার প্রেজেন্ট ইন দ্য সাইডস অফ দ্য মিডল ল্যামেলা, মিডল ল্যামেলার দুটো সাইডে রয়েছে। কনস্টিটিউয়েন্টস এর মধ্যে কি কি থাকবে, এখানে সেলুলোজ থাকবে, হেমিসেলুলোজ থাকবে, লিগনিন, এক্সটেনসিন বলে একটা স্ট্রাকচারাল প্রোটিন হয়, পেকটিন। তাহলে এই কনস্টিটিউয়েন্টস বা কম্পোনেন্টস গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অ্যান্ড অলসো ইট প্রোভাইডস ফ্লেক্সিবিলিটি অ্যালং উইথ স্ট্রাকচারাল সাপোর্ট। তাহলে এটা যেহেতু থিন একটা স্ট্রাকচার ও কিছুটা ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে। নেক্সট আসছে কি সেকেন্ডারি সেল ওয়াল, যেটা আমরা দেখলাম কি ভিতরের দিকে একটু থিক পোর্শন যেটা সেটাই, তিনটেই কিন্তু সেকেন্ডারি সেল ওয়ালের মধ্যেই পড়ছে। তাহলে মাচ থিকার লেয়ার গ্রোয়িং ইন বিটুইন দ্য প্রাইমারি সেল ওয়াল অ্যান্ড প্লাজমা লেমা। তার মানে যদি এখানে দেখো এখানে প্লাজমা লেমাটা মেনশন করা নেই, যাই হোক, তো আমরা জানি কি সেল ওয়ালের ভিতরে তো প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমাটা থাকবে। তাহলে এই যে সেল ওয়ালটা, এই পুরো সেল ওয়ালটা ঠিক তার পাশেই প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন থাকবে। তাহলে এটা কোথায় কোথায় থাকছে, মানে সেকেন্ডারি সেল ওয়ালটা কোথায় কোথায় থাকছে না বিটুইন দ্য প্রাইমারি সেল ওয়াল অ্যান্ড প্লাজমা লেমা। তাহলে এই যে সেল ওয়াল প্রাইমারি সেল ওয়াল এবং এখানে একটা প্লাজমা লেমা থাকবে, তাদের দুজনের মাঝখানে থাকবে কে সেকেন্ডারি সেল ওয়াল। কনস্টিটিউয়েন্টস কি কি, কিউটিন, সুবেরিন, লিগনিন, পেকটিন এগুলো, অ্যান্ড ইট প্রোভাইডস রিজিডিটি, কিছুটাকে শক্তপোক্ত রাখে। এই যে বললাম টার্সিয়ারি সেল ওয়াল, এটা কিন্তু সবার ক্ষেত্রে থাকে না, কিছু কিছু স্ট্রেস টলারেন্ট প্লান্টস এর ক্ষেত্রে এটা থাকবে। যাদের ধরো খুব বেশি স্ট্রেস নিতে হচ্ছে, মানে নিতে হচ্ছে ইন দ্য সেন্স আমরা, ওরা তো মানুষের মতন ওরকম স্ট্রেস নেবে না, বাট ওদের অনেক বেশি অ্যাডভার্সিটিস ফেস করতে হচ্ছে ফ্রম দ্য নেচার, তাদের ক্ষেত্রে কিন্তু এই টার্সিয়ারি সেল ওয়ালটা থাকবে। কোথায়? ডিপোজিটেড অন দ্য ইনার সাইড অফ দ্য সেকেন্ডারি সেল ওয়াল অ্যান্ড ইট ইজ রিচ ইন জাইল্যান। জাইল্যান একটা কনস্টিটিউয়েন্ট যেটা কিন্তু শুধুমাত্র টার্সিয়ারি সেল ওয়ালে মেইনলি থাকে। এবার এটা যদি টার্সিয়ারি সেল ওয়াল এখানে থাকতো দেখতে পারতে, তাহলে এইখান দিয়ে একটা আগে লেয়ার যেত, সেটা হতো টার্সিয়ারি সেল ওয়াল, তারপরে থাকতো প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন। তো এইভাবে এর ডিস্ট্রিবিউশনটা হয়ে থাকে। এবার এখানে আমরা আরেকটা টার্ম পাবো উইচ ইজ প্লাজমোডেজমাটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্লাজমোডেজমাটা কি? ন্যারো প্রোটোপ্লাজমিক চ্যানেলস
through which plant cells connect with each other. কিরকম? এইখানে যদি ধরো একটা এরকম থাকতো, সাপোজ এরকম, অনেকটা মোটা হয়ে গেল যদিও বা, এরকম একটা যদি স্ট্রাকচার থাকতো, এটাকে আমরা বলতে পারতাম প্লাজমোডেজমাটা। কি বলছে? ন্যারো প্রোটোপ্লাজমিক চ্যানেল, অনেকটা চ্যানেলের মতন এরকম দেখতে ছিল, থ্রু উইচ প্ল্যান্ট সেলস কানেক্ট উইথ ইচ আদার। মানে ধরো এই পাশে একটা সেল রয়েছে, এটা যদিও আমি সার্কুলার করে দিলাম, বাট প্লান্ট সেল ধরে নাও এরকম পাশে একটা সেল রয়েছে, এতটা গ্যাপেও থাকে না, বাট এদের মধ্যে ধরো এখানে কিছু একটা প্রডিউসড হয়েছে যেটাকে এই সেলে পাঠাতে হবে। তো এ কি করছে? ওই প্যাসেজটা দিচ্ছে যাতে একটা থেকে আরেকটায় চলে যায়। And through this they can connect with each other. It provides a passage for intercellular communication, movement of particles. তাহলে এইখানে ধরো খুব বেশি নিউট্রিয়েন্টস চলে এসছে, সে প্লাজমোডেজমাটার থ্রুতে তার পাশের সেলকে দিয়ে দিল। ডিফেন্স সিগন্যালস ফর এনি কাইন্ড অফ প্যাথোজেন ক্যান বি স্প্রেড র্যাপিডলি থ্রু দিস স্ট্রাকচার। তাহলে কোনো একটা প্যাথোজেন ধরো একে এসে অ্যাফেক্ট করেছে, এর মধ্যে ডিফেন্স মেকানিজম অ্যাক্টিভেটেড হয়ে গেল, সাথে সাথে ও তার পাশের সেলগুলো, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এরকম পাশের সেলগুলোতে কিন্তু ইনফরমেশনটাকে দিয়ে দিল যে এখানে একটা এরকম প্যাথোজেন এসছে, এই জিনিসগুলো করতে হবে। তো এই ডিফেন্স মেকানিজমটাও কিন্তু প্লাজমোডেজমাটার থ্রুতে হয়ে থাকে। তা আমরা যদি এবারে গ্রসলি সেল ওয়ালের ফাংশন দেখি কিরকম হবে। ইট মেইনটেইনস দ্য শেপ অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য সেল, অবভিয়াসলি একটা প্রপার স্ট্রাকচার দিচ্ছে, কিছুটা রিজিড স্ট্রাকচার দিচ্ছে, provides rigidity and strength. Components such as cutin, suberin, they reduce loss of water by transpiration. তাহলে আমরা জানি যে কিছু কিছু এরকম কম্পোনেন্টস থাকে যারা ধরো ট্রান্সপিরেশন যাতে খুব বেশি না হয়, এক্সেস ওয়াটার যেটা, সেটা বডির বাইরে চলে যাওয়াটাকেই আমরা বলছি ট্রান্সপিরেশন ইন দ্য ফর্ম অফ ওয়াটার ভেপার, ওয়াটারটা বেরিয়ে যায়। এটা যাতে খুব বেশি না হয়ে যায় সেটার জন্য এই কিউটিন বা সুবেরিন এরা হেল্প করে, ওটাকে কিছুটা ইনহিবিট করে দেয়। অ্যান্ড দিস ইজ ফ্রিলি পারমিয়েবল, মানে কি যে কোনো পার্টিকেল কিন্তু এটার থ্রুতে এন্টার করতে পারে, যেটা আমরা দেখবো প্লাজমা মেমব্রেন কিছুটা ওই ফিল্টার পেপারের মতন কাজ করছে, ও সবাইকে পারমিয়েট করছে না, তার জন্য প্লাজমা মেমব্রেনের পারমিয়েবিলিটি কম, যাকে আমরা বলি সেমি পারমিয়েবল। কিন্তু সেল ওয়ালের ক্ষেত্রে ইট ইজ ফ্রিলি পারমিয়েবল, মানে সবাইকেও এন্টার করতে দিচ্ছে। এবারে আমাদের চলে আসছে কি প্লাজমা মেমব্রেন। আচ্ছা, প্লাজমা মেমব্রেন কোথায় থাকবে? প্লাজমা মেমব্রেন কিন্তু বোথ অ্যানিমাল অ্যান্ড প্লান্ট সেলে থাকবে, রাইট? এবার প্লান্ট সেলের ক্ষেত্রে আমরা দেখেছি সেল ওয়ালটা ওকে একটা এক্সট্রা প্রোটেক্টিভ লেয়ার দিচ্ছে। কেন? কারণ ওকে যেহেতু, মানে আমাদের ধরো যদি কিছু একটা আঘাত লাগে বা আমাকে যদি কোনো একটা প্রাণী কামড়াতে আসে, আমি পালাতে পারবো, বাট প্লান্ট কি পালাতে পারবে? তো না, এটা হচ্ছে নেচারেরই একটা ইনভেনশন যে ওকে আগের থেকেই একটা, প্লান্টকে আগের থেকেই একটা এক্সট্রা প্রোটেক্টিভ লেয়ার দিয়ে দিল। কিন্তু অ্যানিমালস এর ক্ষেত্রে কি হয়? মোস্ট অফ দ্য অ্যানিমালস দে ক্যান মুভ, যদি তাকে কেউ কামড়াতে আসে বা ধরো খুব ঝড় উঠেছে, সে পালিয়ে যেতে পারবে ওখান থেকে বা সেফ একটা কোথাও চলে আসতে পারবে। তো তাদের জন্য প্লাজমা মেমব্রেনটাই একদম দেওয়া হয়েছে। লিভিং মেমব্রেন এনক্লোজেস অল দ্য লিভিং সেলস। তাহলে যত আমরা লিভিং সেলস দেখবো, সেটা প্লান্ট সেল হোক বা অ্যানিমাল সেল হোক, সেটা কিন্তু প্লাজমা মেমব্রেন দিয়ে কিন্তু কভার করা থাকবে। ইট ইজ অলসো নোন অ্যাজ প্লাজমা লেমা, যেটা আমরা একটু আগেই দেখলাম। প্লাজমা মেমব্রেন এই টার্মটা প্রথম দিয়েছিলেন কে? নাগেলি অ্যান্ড ক্রেমার। আর প্লাজমা লেমা টার্মটা দিয়েছেন কিন্তু প্লাওয়ার। দুটো আলাদা আলাদা টার্ম, এবং যারা নামটা দিয়েছেন কয়েন্ড বাই হুম সেটাও কিন্তু আলাদা। কনস্টিটিউয়েন্টটা যদি দেখি, খুব ইম্পর্টেন্ট, লিপিড থাকবে, প্রোটিন থাকবে, অ্যান্ড কার্বোহাইড্রেট অ্যান্ড ওয়াটার তো থাকবে। এবার লিপিডের মধ্যে কি কি? ফসফোলিপিড, লিপিডের সাথে ফসফেট গ্রুপ আছে। ফসফোগ্লিসারাইড, কোলেস্টেরল টার্মটা তো আমরা আগেই শুনেছি। তো এইগুলো হচ্ছে, মানে এটা হচ্ছে গ্লিসারলের সাথে ফসফেট কি বলে কন্ট্যাক্ট হয়ে রয়েছে। তো এইগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ লিপিডস,
যেগুলো থাকবে এবং তার সাথে প্রোটিন থাকবে, কার্বোহাইড্রেট এবং ওয়াটারও থাকবে। সেভারাল মডেলস আমরা দেখতে পাবো যেটা কিনা এই প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমার যে স্ট্রাকচারটা সেটাকে ডিফাইন করেছিল, বাট তার মধ্যে যেটা মোস্টলি অর ওয়াইডলি অ্যাকসেপ্টেড উইচ ইজ fluid mosaic model, and it was proposed by Singer and Nicholson in the year of 1972. ওনারা কি বললেন যে এটা কিন্তু একটা বাই লেয়ার অফ ফসফোলিপিড মলিকিউলস, এই যে আমরা ফসফোলিপিড টার্মটা যে পেয়েছি, ওনারা বলছেন যে এই যে প্লাজমা মেমব্রেন এখানে ফসফোলিপিডের বাই লেয়ার মানে দুটো লেয়ার থাকে, যেখানে গ্লোবিউলার কিছু প্রোটিনস অ্যাটাচড থাকছে বা এমবেডেড থাকছে। কিরকম, এটা যদি দেখো, এটা এই যে এই উপরের যে পার্টটা আর নিচের যে পার্টটা, এই দুটো হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। এই যে উপরের পার্টটা আর নিচের পার্টটা দুটো হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। এবার এই ফসফোলিপিডের মধ্যে এক একটার মধ্যে দুটো করে পার্ট থাকে, একটা হচ্ছে এরকম গোল মতন ইয়েলো কালারের, এটাকে বলা হচ্ছে হাইড্রোফিলিক অর পোলার হেডস, মানে কি ও ওয়াটারকে ভালোবাসে, হাইড্রোফিলিক, ওয়াটার টু লাভ ওয়াটার, রাইট। আর যেটা এই টেল পোর্শন, যেটা একটু ডার্ক ব্রাউন কালারের একটু স্ট্রাইপ মতন যে পোর্শন গুলো, এদেরকে বলা হচ্ছে হাইড্রোফোবিক অ্যান্ড নন পোলার টেলস। দে হ্যাভ আ ফিয়ার অফ ওয়াটার, ওরা জলটাকে কিছু ভয় পায়। তাহলে এই যে জিনিসটা আমরা দেখতে পাবো যে হাইড্রোফিলিক যে পার্ট গুলো দুটো লেয়ারের, বাই লেয়ার, এই একটা লেয়ার আর তার নিচে এই একটা লেয়ার, হাইড্রোফোবিক পার্ট গুলো কিন্তু একে অপরের কাছাকাছি রয়েছে, আর হাইড্রোফিলিক পার্ট গুলো একটু দূরে রয়েছে এবং তারা এক্সপোজড রয়েছে বলা যেতে পারে। তো এটা গেল ফসফোলিপিড। এবার এছাড়া আমরা কিছু কোলেস্ট্রল, গ্লাইকোলিপিড এগুলো তো দেখবো, তাছাড়া আমরা কিছু প্রোটিন দেখবো। এবার প্রোটিনের কিন্তু দুটো পার্ট হয়, একটাকে বলা হচ্ছে কি ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন, আরেকটাকে বলা হচ্ছে কি পেরিফেরাল মেমব্রেন প্রোটিন। কেন? কারণ ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন যেটা, এটা কিন্তু দেখতে পাবে পুরোটা এমবেডেড হয়ে গেছে উইদিন দিস বাইলেয়ার, পুরোটা মানে বাইলেয়ারের মধ্যে পুরো ঢুকে গেছে। আর এই পেরিফেরাল যেটা, সেটা কিন্তু কিছুটা পোর্শন এমবেডেড হয়েছে, বাট পুরোটা না, কিছুটা বাইরের দিকেও রয়েছে। তো এটাকে আমরা এরম ভাবেও বলতে পারি বা ইন্টারনাল এক্সটার্নাল এরম ভাবেও বলতে পারি। তো এটা গেল প্রোটিনের পার্ট, আর আমরা বাইলেয়ার অফ ফসফোলিপিড দেখলাম। এছাড়া কিছু এক্সট্রা জিনিস থাকে, যার মধ্যে আমরা বললাম কি কার্বোহাইড্রেট। তাহলে একটা প্রোটিনের সাথে যদি কার্বোহাইড্রেট অ্যাটাচড হয়ে থাকে, এটা একটা ব্লু কালারের প্রোটিন, তার মধ্যে একটা কার্বোহাইড্রেট এই গ্রিন কালারটা অ্যাটাচড হয়েছে, এই পুরোটাকে আমরা বলছি কি গ্লাইকোপ্রোটিন। গ্লাইকো দিয়ে কার্বোহাইড্রেটকে ডিনোট করছে, আর প্রোটিন মানে প্রোটিন, তাহলে ইট ইজ দ্য গ্লাইকোপ্রোটিন পোর্শন। আচ্ছা, সেম ভাবে এখানে একটা যদি কোলেস্টেরল অ্যাটাচড হয়ে থাকতে পারে, এখানে গ্লাইকোলিপিড তৈরি হতে পারে, মানে একটা তোমার এই যে হাইড্রোফিলিক যে পার্টগুলো তার সাথে একটা কার্বোহাইড্রেট অ্যাটাচড হয়ে রয়েছে, তো দ্যাট ইজ ওয়াই ইট ইজ গ্লাইকোলিপিড। আচ্ছা, এগুলো হচ্ছে গ্লোবিউলার প্রোটিন অ্যাজ আ হোল, তাদেরকে আমরা এরকম আলাদা আলাদা নাম দিয়েছি। এটা দেখো অনেকটাই কিন্তু এমবেডেড হয়ে গেছে। তো এই হচ্ছে পুরো স্ট্রাকচার অফ প্লাজমা মেমব্রেন। আমরা মেইনলি দেখলাম দুটো ফসফোলিপিড বাইলেয়ার থাকছে, কিছু প্রোটিনস এমবেডেড থাকছে, এবং প্রত্যেকটা বাইলেয়ারের ক্ষেত্রে একটা হাইড্রোফিলিক পার্ট থাকছে, একটা হাইড্রোফোবিক পার্ট থাকছে, এবং কিছু কিছু ক্ষেত্রে কার্বোহাইড্রেট বা কোলেস্টেরল এগুলো যদি ইন্টিগ্রেটেড হয়ে থাকে, তাদের কিছু কিছু আলাদা নাম আমরা এখানে দেখতে পেলাম। এটা গেল ফ্লুইড মোজাইক মডেল। তাহলে কি বলছে, দ্য মলিকিউলস আর হেল্ড টুগেদার বাই নন কোভ্যালেন্ট বন্ড। নন কোভ্যালেন্ট বন্ড হচ্ছে সেই বন্ডগুলো যাদের অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুব বেশি না, হালকা ভাবে তারা থাকে, কিন্তু যখন ওরা এরকম কাছাকাছি রয়েছে, একসাথে রয়েছে, তখন কিন্তু এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি, কিন্তু নিজেদের মধ্যে যদি আমি একটা সিঙ্গেল ভাবে দেখি, তখন কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশন খুব একটা বেশি না। এটাকেই বলা হচ্ছে নন কোভ্যালেন্ট বন্ড, যেখানে কোনো রকম কোভ্যালেন্ট বন্ড নেই, মানে কি কোনো রকম আয়ন ফর্ম হয়ে যে বন্ডিং হয়েছে এরকম কোনো ব্যাপার নেই। দ্য ইনার পার্ট অফ দ্য লিপিড মলিকিউলস উইচ ফেস ইচ আদার, দে আর হাইড্রোফোবিক পার্ট বা নন পোলার, যেটা একদম দুজনে কাছাকাছি রয়েছে, এই যে টেল পার্ট গুলো। আর যেগুলো বাইরের দিকে রয়েছে অপোজিট ডিরেকশনে, তারা হচ্ছে হাইড্রোফিলিক বা পোলার পার্ট। এন্টায়ার মেমব্রেন ইজ সেমি ফ্লুইড ইন নেচার।
প্রোটিনের দুটো টাইপ পাই, একটা হচ্ছে এক্সট্রিনসিক প্রোটিন আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক প্রোটিন। এক্সট্রিনসিক কোনটাকে বলবো? সুপারফিশিয়ালি অ্যাটাচড, মানে কি এই যে একদম সুপারফিশিয়ালি অ্যাটাচড হয়ে রয়েছে, পুরোটা ইন্টিগ্রেটেড হয়নি। অ্যান্ড অ্যাটাচড টু আউটার অ্যান্ড ইনার সারফেসেস হতে পারে of lipid bilayer. They form glycoprotein by attaching with saccharides present at the outer surface, যেটা আমরা এখানে দেখেছি। এই যে গ্লাইকোপ্রোটিন ওরা ফর্ম করেছে, তার সাথে একটা স্যাকারাইড মানে কি কার্বোহাইড্রেটের কিছু একটা পার্ট অ্যাটাচড হয়ে ওরা গ্লাইকোপ্রোটিন ফর্ম করেছে। এটা আমরা মেইনলি কোথায় দেখতে পাবো? আরবিসিতে এরকম স্পেকট্রিনের একটা অ্যাটাচমেন্ট দেখতে পারবো। আর ইন্ট্রিনসিক প্রোটিন হচ্ছে যেখানে পুরোপুরিভাবে এমবেডেড থাকবে থ্রু দ্য লিপিড বাইলেয়ার। দে আর অ্যাম্ফিপ্যাথিক। অ্যাম্ফিপ্যাথিক কথাটার মানে হচ্ছে দে কন্টেইন বোথ হাইড্রোফোবিক অ্যান্ড হাইড্রোফিলিক পার্টস। এই যে প্রোটিনগুলো, এই প্রোটিনের মধ্যেও অনেক সময় হাইড্রোফোবিক আর হাইড্রোফিলিক নেচার দেখা যায়। তো যদি দুটো একসাথে প্রেজেন্ট থাকে তাদেরকে আমরা বলবো অ্যাম্ফিপ্যাথিক, যেটা কিনা এই ইন্টিগ্রাল বা ইন্ট্রিনসিক যে প্রোটিন তাদের ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, দে আর কেপেবল অফ ল্যাটেরাল ডিফিউশন। ল্যাটেরাল ডিফিউশন মানে ল্যাটেরালি, মানে এখান থেকে এই দিকে কনভার্টেড বা ট্রান্সপোর্টেড হতে পারছে, ল্যাটেরালি ডিফিউজড হতে পারছে, ল্যাটেরালি হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যেতে পারছে। এটাকেই বলা হচ্ছে কি ল্যাটেরাল ডিফিউশন। কোথায় দেখবো? রোডোপসিন, এটিপিএস, সাইটোক্রোম অক্সিডেজ, এরকম কিছু এনজাইমের ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখতে পাই। ওকে, ফাংশনসে যদি আসি, ফাংশনস তাহলে আমরা কি কি বলতে পারি? বাউন্ডারি অফ দ্য সেল অ্যান্ড ইট গিভস আ শেপ, মানে প্রপার শেপ যদি নাও হয়, মোটামুটি একটা ওভয়েড বা ইলিপসয়েড এরকম একটা কোনো শেপ দেখতে পারবো। ইট অ্যালাউস অনলি ইউজফুল সাবস্ট্যান্স টু এন্টার দ্য সেল, যেটা বললাম পারমিয়েবল নয়, সেমি পারমিয়েবল। আমরা সেল ওয়ালের ক্ষেত্রে দেখেছিলাম ওটা পারমিয়েবল ছিল, সবাইকে এন্টার করতে দিচ্ছে, বাট এখানে কিন্তু plasma membrane, it is of semi-permeable nature. Its receptors help certain substances to get attached. এই প্লাজমা মেমব্রেনে আমরা দেখতে পাই কি রিসেপ্টার্স থাকে, রাইট? এখানে কিছু কিছু এরকম রিসেপ্টার্স থাকতে পারে। তো এই রিসেপ্টার্স গুলো কোনো হরমোন বা অন্য কোনো নিউরোট্রান্সমিটার এদেরকে অ্যাটাচড হতে হেল্প করছে। এখানে আসবে, রিসেপ্টরের মধ্যে জোড়া লাগবে, তারপরে ও কনভেড হবে বা ট্রান্সপোর্টেড হবে, ওকে রিসিভ করছে, রিসেপ্টর ওকে রিসিভ করছে। হরমোনস হতে পারে, কোনো ড্রাগ মানে কোনো মেডিসিন হতে পারে। যেমন ধরো পেটে ব্যথা করছে, মাথা ব্যথা করছে, আমি কি দুটোর জন্য সেম মেডিসিন নেব? না, কারণ কি তাদের রিসেপ্টর আলাদা হবে। একটা আমার পেটে ব্যথার জন্য যেই সেলটাকে টার্গেট করার কথা, সেইখানে যে রিসেপ্টর থাকবে সেখানে গিয়েও অ্যাটাচড হতে পারবে। আবার সেই ড্রাগ বা সেই মেডিসিনটাই কিন্তু আমার মাথা ব্যথা হলে যেখানে যেই সেলটাকে গিয়েও অ্যাটাক করার কথা বা আমার সুস্থ করার কথা, সেই রিসেপ্টরে গিয়ে ওই পার্টিকুলার মেডিসিনটাই অ্যাটাচড হতে পারবে। ঠিক আছে, তো এই জন্য ডিফার করে কিন্তু গ্রোথ ফ্যাক্টর অ্যাটাচড হতে পারে এবং নিউরো ট্রান্সমিটার, যারা কিনা এই কেমিক্যাল যে কোঅর্ডিনেশন সেখানে একটা মেজর রোল প্লে করে, সাইন্যাপসে থাকে। তো এরা কিন্তু সবই রিসেপ্টরস এর সাথে এসে অ্যাটাচড হয়। সার্টেন সেল অর্গানেলস আর ফর্মড ফ্রম দিস স্ট্রাকচার, যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স, এরা কিন্তু কিছুটা তোমার প্লাজমা মেমব্রেনের ভাঁজ হয়ে গিয়ে আমরা অনেক সময় দেখি এই স্ট্রাকচারগুলো ফর্ম হয়, তারপরে ওদের ডেভেলপমেন্ট হতে থাকে। আচ্ছা, গ্লাইকোক্যালিক্স ফর্মড বাই গ্লাইকোপ্রোটিনস হেল্পস ইন সেল রেকগনিশন অ্যান্ড সেল অ্যাডিশন। এদের একটা স্পেশাল ক্যারেক্টার্স থাকে যে গ্লাইকোক্যালিক্স যারা, তারা কোনো একটা পার্টিকুলার সেলকে রেকগনাইজ করতে হেল্প করছে বা সেম অ্যাডিশনে হেল্প করে, মানে একটার সাথে আরেকটা জোড়া লেগে যেতে হেল্প করছে। ইট হেল্পস ইন ফ্যাগোসাইটোসিস অ্যান্ড পিনোসাইটোসিস, দুটোই মোর অর লেস সেম। ফ্যাগোসাইটোসিস হচ্ছে কোনো লার্জ বা সলিড মলিকিউলসকে যখন ও এনগালফ করে, মানে ধরো জিনিসটা এইরকম, কোন একটা সলিড এরকম ভাবে রয়েছে, এবার ও এটাকে এইভাবে এনগালফ করছে, এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। আর পিনোসাইটোসিস যেটা, সেটা হচ্ছে কোনো ফ্লুইড মলিকিউলস যদি থাকে সেটাকে ও এনগালফ করে। দুটোই সেম, বাট এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে ফ্লুইড। ডেজমোজোম একটা স্ট্রাকচার হয় যেটা দেখা যায়
ইন্টারসেলুলার জাংশন হিসেবে কাজ করছে বিটুইন টু অ্যানিমাল সেল। দুটো অ্যানিমাল সেলের মাঝখানে ইন্টারসেলুলার জাংশন হিসেবে, যেমন আমরা ওখানে প্লাজমোডেজমাটা পড়েছিলাম, ডেজমোজোম হচ্ছে অ্যানিমাল সেলে দেখা যায়, রাইট? এরপরে চলে আসছে কি মাইটোকন্ড্রিয়া। তাহলে আমরা মোটামুটি সেল ওয়াল আর প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা যেটা বললাম, এরা হচ্ছে আউটার কভারিং। এবার আমাদের যখন সাইটোপ্লাজমে ঢুকে গেলাম, এবার প্রত্যেকটা সেল অর্গানেল নিয়ে আমরা কথা বলবো। প্রথমেই আসছে কি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া প্রথম অবজার্ভ করেছিলেন কে? কোলিকার। ফ্লাইট মাসেলস অফ ইনসেক্টস। ইনসেক্টস যে উড়ে যাচ্ছে তাদের নিশ্চয়ই ফ্লাইট মাসেল রয়েছে। হ্যাঁ, এবার আমাদের মতন এত মোটা মোটা মাসেল থাকবে না, কিন্তু তাদেরও নিজস্ব মাসেল রয়েছে। তো উনি ওই ফ্লাইট মাসেলে এই মাইটোকন্ড্রিয়া ফার্স্ট অবজার্ভ করেছেন। কেন বলতো? কারণ মাইটোকন্ড্রিয়া কি দেবে আমাদের? মেনলি এটিপি দেবে, এনার্জি দেবে। তো ফ্লাইট মাসেলে তো এনার্জি অনেক বেশি দরকার, তার মানে ওখানে মাইটোকন্ড্রিয়াও অনেক বেশি থাকবে, রাইট? তো এই জন্য কিন্তু ফ্লাইট মাসেলটাকে চুজ করা হয়েছে। টার্মড আস ফাইলা কে বলেছিলেন? ফ্লেমিং বলেছিলেন। আর সেম জিনিসটাকে মাইটোকন্ড্রিয়ার এই টার্মটা কয়েন করেছিলেন বেন্ডা। তাহলে তিনটে নাম পেলাম। কোলিকার প্রথম এটাকে অবজার্ভ করেছিলেন কোথায়? ইন ফ্লাইট মাসেলস অফ ইনসেক্টস। ফ্লেমিং এটাকে বললেন যে না, এটার নাম ফাইলা, আর এই নামটাই পরবর্তীকালে চেঞ্জড হয় ইনটু মাইটোকন্ড্রিয়াতে বাই বেন্ডা, রাইট? আচ্ছা, এটার শেপ কিরকম হতে পারে? ভ্যারি তো করবে, বাট মোটামুটি রড শেপ হতে পারে বা ফাইলামেন্টাস হতে পারে, গ্র্যানিউলার হতে পারে। এটা কোন স্পিসিসে রয়েছে, কোন প্লান্টস বা অ্যানিমালসে রয়েছে তার উপর ডিপেন্ড করছে। সাইজ অলমোস্ট, লেন্থে যদি দেখি অলমোস্ট ইট ইজ 3 to 4 মিলিমিটার। আর এটা হচ্ছে ডায়ামিটার হচ্ছে 0.5 to 2। রানা পিপিয়েন্স যেটা, যেটা ব্যাঙের একটা স্পেশাল স্পিসিস, যেটা সেখানে কিন্তু এটা 40 পর্যন্ত হতে পারে, মানে অনেকটাই বেশি। আচ্ছা, এবার এখানে যদি দেখি যে 200 to 300 পার সেল অ্যাভারেজলি এটার অকারেন্স, মানে একটা সেলে 200 to 300 মাইটোকন্ড্রিয়া ক্যান বি প্রেজেন্ট, রাইট? এবার সেটা কম হয় বেশি হয়, বাট অ্যাভারেজলি এটা। বাট এক্সেপশনালি মাইক্রোমোনাস আর মাইক্রোস্টিরিয়াস, এদের দুজনের ক্ষেত্রে একটা সেলে একটাই মাইটোকন্ড্রিয়া দেখা যায়। এটা হচ্ছে এক্সেপশন, কাজে এখান থেকে এক্সেপশনটা আমাদের বেশি পড়া জরুরি। ম্যাক্সিমাম থাকে হচ্ছে ক্যাওসে, হুইচ ইজ আ প্রোটোজোয়া, যেখানে অ্যাপ্রক্সিমেটলি একটা সেলে 5 lakhs অফ মাইটোকন্ড্রিয়া ক্যান বি প্রেজেন্ট। তাহলে এখান থেকে কিন্তু আমাদের এই ম্যাক্সিমামটা বেশি ইম্পর্টেন্ট, আর এখানের এক্সেপশন যেগুলো সেগুলো। এবারে যদি মাইটোকন্ড্রিয়ার একটু স্ট্রাকচারটা দেখিনি, আমরা দেখতে পাবো কি মাইটোকন্ড্রিয়া ইজ আ ডাবল মেমব্রেনাস স্ট্রাকচার। মানে কি দুটো মেমব্রেন দেখতে পাচ্ছি, বাইরে হচ্ছে আউটার মেমব্রেন, তার ঠিক ভিতরে হচ্ছে ইনার মেমব্রেন। এই ইনার মেমব্রেন গুলোই কিন্তু ফোল্ডেড হয়ে হয়ে আমাদের ক্রিস্টি ফর্ম করেছে। এবার এই আউটার মেমব্রেন যেটা আর ইনার মেমব্রেন যেটা, তাদের মাঝখানের যে গ্যাপটা বা স্পেসটা, সেটাকে বলা হচ্ছে ইন্টারমেমব্রেন স্পেস, বা এটাকে আমরা বলতে পারি পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। এবারে একদম যদি ভিতরে চলে আসি, মানে কি ক্রিস্টের ভিতরে যদি চলে আসি, এখানে আমরা কি দেখতে পারবো? এর ইট হ্যাজ ইটস ওন ডিএনএ। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ রয়েছে, এবং তার সাথে কিছু রাইবোজোম থাকবে which will help in the synthesis of protein। এই ভিতরের জায়গাটাকে আমরা বলছি কি ম্যাট্রিক্স, মানে এই ক্রিস্টির যে ভিতরের জায়গাটা সেটাকে আমরা বলছি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মধ্যেই এই সব জিনিসপত্রগুলো রয়েছে। তাহলে ডিএনএ থাকছে, রাইবোজোম থাকছে, এবং খুবই ইম্পর্টেন্ট F0 F1 বা এগুলোকে আমরা বলতে পারি অক্সিজোম, এরা কিন্তু থাকছে ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়াতে। তাহলে এটা গেল হচ্ছে একটা ফুল স্ট্রাকচার অফ মাইটোকন্ড্রিয়া। আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, মাঝখানের স্পেসটা হচ্ছে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বা ইন্টারমেমব্রেন স্পেস। ইনার মেমব্রেন এরকম ফোল্ডেড হয়ে হয়ে তৈরি করলো ক্রিস্টি, এবং এই ক্রিস্টির ভিতরের যে স্পেসটা সেটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স, যেখানে ডিএনএ, রাইবোজোম এরা থাকবে, অ্যালং উইথ দ্যাট F0 F1 বা যেটাকে আমরা অক্সিজোম বলি সেটা এখানে প্রেজেন্ট থাকবে।
স্ট্রাকচারে যদি আসি, ডাবল মেমব্রেন স্ট্রাকচার, মাঝখানে স্পেসটাকে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বলছে। ম্যাট্রিক্সের মধ্যে এনজাইমস অফ ক্রেবস সাইকেল থাকবে, যেটা কিনা আমাদের সেলুলার রেসপিরেশনের খুবই ইম্পর্টেন্ট একটা প্রসেস। ক্রেবস সাইকেল, এটা কিন্তু হচ্ছে ম্যাট্রিক্স অফ মাইটোকন্ড্রিয়াতে। রাইবোজোম যেটা থাকে সেটা কিন্তু 70s টাইপের। হ্যাঁ, আমরা ইউক্যারিওটিক সেলে যে রাইবোজোম গুলো পড়েছি সেগুলো কিন্তু 80s, এবং মাইটোকন্ড্রিয়া থাকছে ইউক্যারিওটিক সেলে। কিন্তু মনে হতে পারে যে আচ্ছা, তার মানে মাইটোকন্ড্রিয়াতে যে রাইবোজোম থাকবে সেটাও 80s। না, মাইটোকন্ড্রিয়াতে যে রাইবোজোম থাকবে সেগুলো কিন্তু 70s টাইপের হবে। 2 to 6 সার্কুলার ডিএনএ মলিকিউলস আমরা দেখলাম। আর এনজাইমস কি কি থাকছে? সাকসিনেট ডিহাইড্রোজিনেস। ডিহাইড্রোজিনেস হচ্ছে যে এনজাইমগুলো হাইড্রোজেনকে বের করে দিচ্ছে, মানে একটা প্রোটন আর একটা ইলেকট্রন ওটাকে বের করে দিচ্ছে, তাই জন্যই ডিহাইড্রোজিনেস। সাকসিনিক অ্যাসিডের থেকে এই প্রসেসটা হচ্ছে বলে সাকসিনেট ডিহাইড্রোজিনেস ইজ দ্য এনজাইম। এটিপিএস, সাইটোক্রোম অক্সিডেজ, এই এনজাইমগুলো কিন্তু ম্যাট্রিক্সের মধ্যে থাকে, যারা ক্রেবস সাইকেলে কিন্তু পার্টিসিপেট করে। এবার যদি আমরা দুটো মেমব্রেনকে আলাদা করে দেখি, একটা হচ্ছে আউটার মেমব্রেন আর একটা হবে ইনার মেমব্রেন। আউটার মেমব্রেনে কি কি থাকছে? আউটার মেমব্রেনে থাকছে লিপিড সিনথেসাইজড হওয়ার জন্য কিছু পার্টিকুলার এনজাইম, কিছু স্মল পোরস থাকবে, যাতে এই যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যেগুলো তৈরি হচ্ছে সেগুলোকে সেলের বাইরে বের করতে হবে। আবার কিছু জিনিস মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকে যেতে হবে, মানে তাকে অ্যালাউ করতে হবে। তো এই প্যাসেজটার জন্য কিন্তু আউটার মেমব্রেনে কিছু পোর্স থাকবে, এবং ইট ইজ অফ পারমিয়েবল নেচার, কারণ তা না হলে তো ওই বেরিয়ে যাওয়া বা এন্টার করানো এই প্রসেসটা হবে না। অ্যান্ড ইট কন্টেইনস সাব ইউনিট অফ পার্সন। যেমন আমরা ইনার মেমব্রেনে দেখবো অক্সিজোম প্রেজেন্ট, সেরকমই আউটার মেমব্রেনের ক্ষেত্রে কিন্তু সাব ইউনিট অফ পার্সন বা পার্সন মলিকিউলস এই জিনিসটা আমরা দেখতে পাই। এবার যদি ইনার মেমব্রেনের কথা বলি, ইনার মেমব্রেনে একটা খুব ইম্পর্টেন্ট, সেটাকে বলা হচ্ছে কার্ডিওলিপিন। এটা শুধুমাত্র ইট ইজ অনলি প্রেজেন্ট ইন দ্য ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া। এই কার্ডিওলিপিনটা, এটা সেমি পারমিয়েবল নেচারের হবে। অ্যান্ড ইট কন্টেইনস অক্সিজোমস। এই অক্সিজোমটা দেখতে অনেকটা এরকম টাইপের হয়, টেনিস র্যাকেট আমরা দেখেছি না, তো অনেকটা এরকম টেনিস র্যাকেটের মতন, একটা উপরে এরকম গোল মতন থাকবে, এই জায়গাটা এরকম লম্বা থাকবে, আর এই জায়গাটা এরকম বেসের মতন থাকবে। এই পুরোটাকেই বলা হচ্ছে কি অক্সিজোম। এর মধ্যে এই পার্টটা হচ্ছে F0, আর এই পুরো পার্টটাকে বলা হচ্ছে কি F1। এটা আমি গ্রসলি বললাম। এবারে এই তিনটে জায়গার তিনটে আলাদা আলাদা নাম আছে। কিরকম? এইটাকে বলা হচ্ছে কি হেড, এটাকে বলা হচ্ছে কি স্টক, STALK, আর এটাকে বলা হচ্ছে কি বেস। এটা হচ্ছে তিনটে আলাদা পোর্শনের আলাদা নাম, আর এটা হচ্ছে F0 F1, তাই জন্য এটাকে F0 F1 একসাথে বলা হয়। তো এক একটা মাইটোকন্ড্রিয়াতে অ্যাপ্রক্সিমেটলি 10,000 to 1 lakhs অক্সিজোম প্রেজেন্ট থাকতে পারে। অ্যান্ড কেন, ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু আস? বিকজ ইট অ্যাক্টস লাইক এটিপি সিনথেস, মানে কি এডিপির ফসফোরাইলেশন করিয়ে তৈরি করছে এটিপি। এই এটিপিটাই তো আমাদের মাইটোকন্ড্রিয়ার মেন তোমার কি বলে প্রোডাক্ট। যদি মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করতে না পারে বা এটিপি প্রডিউসড যদি না হয়, আমরা কি ফাংশন করতে পারবো না? কারণ এই এটিপিটা মেনলি তৈরি করছে এই মাইটোকন্ড্রিয়া, যার জন্য মাইটোকন্ড্রিয়ার এত বেশি ইম্পর্টেন্স। তাহলে এই জিনিসটাতে হেল্প করছে এই অক্সিজোম, এবং ইট ইজ অ্যাক্টিং লাইক এটিপি সিনথেস। বোঝা গেল? এবার যদি আমরা গ্রস ফাংশনে বলি যে আচ্ছা মাইটোকন্ড্রিয়া অ্যাজ আ হোল কি কি ফাংশন করছে, ফরমেশন অফ এটিপি বাই অক্সিডেটিভ ফসফোরাইলেশন অফ এডিপি, যার জন্য এই মাইটোকন্ড্রিয়ার নাম হয়ে গেছে কি পাওয়ার হাউস অফ দ্য সেল। ও আমাদের পাওয়ার দিচ্ছে, এনার্জি দিচ্ছে, আমরাও কাজ করে বেড়াচ্ছি। সার্টেন আয়ন্স থাকছে Ca2+, Fe3+, এগুলো। ফসফোলিপিড থাকবে, কিছু বাইল পিগমেন্ট থাকবে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। আচ্ছা, স্টোরেজ ইউনিট হিসেবে কাজ করছে। কেন?
কাদের ক্ষেত্রে? নিউট্রাল ফ্যাটস, কিছু ভিটামিনস এ অ্যান্ড সি, আর কিছু ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডস হচ্ছে যারা ধরো অরেঞ্জ পিগমেন্ট যারা, সেগুলো। আচ্ছা, হেল্পস ইন দ্য প্রসেস অফ ইলংগেশন অফ ফ্যাটি অ্যাসিডস টু প্রডিউস লিপিড। তাহলে ধরো সাপোজ এরকম একটা ফ্যাটি অ্যাসিড রয়েছে, এরকম পর ফ্যাটি অ্যাসিড গুলোকে জোড়া লাগিয়ে লাগিয়ে একটা গোটা লিপিড তৈরি করছে। প্লেস সিগনিফিকেন্ট রোলস ইন দ্য সিনথেসিস অফ ইয়ক, প্রোটিন অ্যান্ড গ্লাইকোজেন। তাহলে আমরা ধরো এক্সেস গ্লুকোজ ইনটেক করে নিয়েছি, পুরোটা কাজে লাগছে না, সেটা কিন্তু গ্লাইকোজেন হিসেবে আমাদের যে মাসেল সেখানে স্টোর হয়। এই যে কনভার্সনটা, এটাও কিন্তু করছে কে? মাইটোকন্ড্রিয়া। এবং মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কি? সেমি অটোনমাস অর্গানেল। ওয়াই? বিকজ ইট কন্টেইনস ইটস ওন ডিএনএ। তাহলে ডিএনএ থাকবে মানে সেখান, আচ্ছা, তার সাথে ওর রাইবোজোমও রয়েছে। ডিএনএ আছে, রাইবোজোম আছে, ও তো অটোমেটিক্যালি কিছু প্রোটিন সিনথেসাইজ করেই নেবে। তাহলে একটা অর্গানেল, তার যদি প্রোটিন সিনথেসাইজ করার এবিলিটি থাকে, তার মানে কিছু কিছু কাজ ওর নিজের মতন নিজে চালিয়ে বেঁচে থাকতে পারবে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড সেমি অটোনমাস অর্গানেল। প্রেজেন্স অফ মাইটো রাইবোজোম, রাইবোজোম থাকছে, অল টাইপস অফ আরএনএও থাকছে, and because of all this they can synthesize some proteins on their own. তাই জন্য ওরা নিজেদেরকে সেমি অটোনমাসলি চালিয়ে নিয়ে যেতে পারে। এবারে আসছে কি? প্লাস্টিড। প্লাস্টিড কোথায় থাকবে? প্লাস্টিড কিন্তু শুধুমাত্র প্লান্ট সেলের মধ্যে থাকবে, and it was discovered by শিম্পার and মেয়ার। এবং প্লাস্টিড টার্মটা was coined by হেকেল। তাহলে এনারা ডিসকভার করেছিলেন, আর ইনি এই প্লাস্টিড টার্মটা দিয়েছেন। এবং প্লাস্টিডকে বলা হচ্ছে ইট ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট সেল অর্গানেল। সেকেন্ড লার্জেস্ট সেল অর্গানেল, যেটা কোথায় দেখতে পাবো আমরা? সাইটোপ্লাজম অফ গ্রিন প্লান্টসে দেখতে পাবো। কিন্তু ব্লু গ্রিন অ্যালগি বা ফাঙ্গি, ব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে দেখা যায় না প্লাস্টিড। কিন্তু ব্লু গ্রিন অ্যালগি, তার মানে কি? গ্রিন একটা পিগমেন্ট থাকছে, এই গ্রিন পিগমেন্টটাকে বলা হচ্ছে কি? ক্রোম্যাটোফোর। মানে কোনো ব্লু গ্রিন অ্যালগি বা ফাঙ্গাসের মধ্যে যদি তুমি দেখো ওটা গ্রিন কালার, বুঝে যাবে ওটা ক্রোম্যাটোফোর রয়েছে, নট প্লাস্টিড। আচ্ছা, সার্টেন ইউনিসেলুলার প্রোটোজোয়ার মধ্যে থাকছে ইউগ্লিনা, ক্রাইসামিবা, খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো এক্সেপশন, রাইট? আচ্ছা, এটাও কিন্তু একটা ডাবল মেমব্রেন স্ট্রাকচার। এই প্লাস্টিডটা একটা ডাবল মেমব্রেন স্ট্রাকচার। এবার এই প্লাস্টিডের ক্ষেত্রে আমরা মেইনলি তিনটে টাইপ অফ প্লাস্টিড দেখতে পারি। ফার্স্ট, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট অ্যান্ড লিউকোপ্লাস্ট। প্রথমে যদি আমরা ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটা দেখি, কিরকম দেখতে পাবো? একদম বাইরের দিকে রয়েছে কি? আউটার মেমব্রেন। তার ভিতরের দিকে থাকবে কি? ইনার মেমব্রেন। এবং সেম ভাবে অনেকটা মাইটোকন্ড্রিয়ার মতনই দুটো মেমব্রেনের মাঝের যে স্পেসটা, সেটাকে বলা হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস অর পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। আউটার মেমব্রেন এটা, ইনার মেমব্রেন এটা, দুজনের মাঝখানের যে স্পেসটা, দ্যাট ইজ কল্ড ইন্টার মেমব্রেন স্পেস অর পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। এবার এই ইনার মেমব্রেনের ভিতরের যে স্ট্রাকচারটা থাকছে, তাকে বলা হচ্ছে কি? স্ট্রোমা। এই স্ট্রোমার মধ্যে কিন্তু অনেক এরকম ডিস্কের মতন আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। কি এই জিনিসগুলো? প্রত্যেকটা ডিস্ক যদি আমি আলাদা করে সেপারেট করি, প্রত্যেকটাকে বলা হচ্ছে থাইলাকয়েড। আর একটার পর আরেকটা, মানে আমি বলতে পারি এগুলো ধরো এক একটা 10 রুপিস কয়েন, প্রত্যেকটা 10 রুপিস কয়েনকে আমি বলছি থাইলাকয়েড। এরকম যদি আমি অনেকগুলোকে একসাথে পাইল আপ করি, যে ফরমেশনটা পাবো, এটাকে বলা হচ্ছে কি? গ্র্যানাম। গ্র্যানাম হচ্ছে সিঙ্গুলার ফর্ম, আর যখন মোর দ্যান 1 গ্র্যানাম নিয়ে কথা বলছি, সেটা হয়ে যাবে কি? গ্র্যানা। ওকে, এবার আমি থাইলাকয়েডটাকে যদি মাঝখান দিয়ে একটু ট্রান্সেক্ট করি, তখন আমি যে ভিতরের যে স্ট্রাকচারটা পাবো, সেটাকে বলা হচ্ছে থাইলাকয়েড লুমেন। মানে থাইলাকয়েডের ভিতরের লুমেনটা, দ্যাট ইজ কল্ড থাইলাকয়েড লুমেন। রাইবোজোম থাকবে স্ট্রোমাতে, ডিএনএ থাকবে, খুব ইম্পর্টেন্ট, এবং কিছু স্টার্চ গ্র্যানিউলও থাকবে। তাহলে এই গেল হচ্ছে পুরোপুরি ভাবে তোমার স্ট্রাকচার অফ কি? ক্লোরোপ্লাস্ট। এটা কিন্তু ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার। ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্টে এত কমপ্লেক্স স্ট্রাকচার থাকে না, রাইট? ওকে, তাহলে ক্লোরোপ্লাস্টে কি বলছে? শেপ মোর অর লেস ওভয়েড, ডিসকয়েড, ইলিপসয়েড এরকম হতে পারে। আর লোয়ার অর্গানিজমস এর ক্ষেত্রে কিছুটা রিবন শেপ বা নেটওয়ার্কের মতন
হতে পারে বা গার্ডেল শেপ হতে পারে। তো এগুলো হচ্ছে কিছু স্পেশাল স্ট্রাকচার, বাট মোর অর লেস তুমি ওভয়েড বা ডিসকয়েড এটাই পাবে। সাইজ কিরকম? লেন্থ হচ্ছে 90 to 100 মাইক্রোমিটার, এটা হচ্ছে লেন্থ। আর ডায়ামিটার হচ্ছে 4 to 6 মাইক্রোমিটার। নাম্বার 20 to 30 ইন আ সেল। একটা সেলের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকছে 20 to 30 ক্লোরোপ্লাস্ট জাস্ট। কেমিক্যাল কনস্টিটিউয়েন্টে প্রোটিন, লিপিড, ক্লোরোফিল খুব ইম্পর্টেন্ট, ডিএনএ, আরএনএ, কিছু ভিটামিনস এবং মিনারেলস। এবার এই ক্লোরোপ্লাস্টটাকে আমরা দেখলাম কি মেইনলি কটা পার্ট নিয়ে তৈরি হয়েছে। আমরা যদি বলি মেমব্রেন, যেটা একদম বাইরের পার্টটা, এই যে বাইরের পার্টটা, তারপরে আসছে ভিতরের স্ট্রোমা, তারপরে আসছে এই গ্রানার মধ্যে থাইলাকয়েড গুলো। তো মেমব্রেন যদি দেখি, ইট ইজ ডাবল মেমব্রেন। প্রত্যেকটার থিকনেস কিন্তু 90 to 100 অ্যাংস্ট্রম, মানে প্রত্যেকটা মেমব্রেন, আউটার মেমব্রেন 90 to 100, আবার ইনার মেমব্রেনও এটা। দুটো লেয়ারের মাঝখানের যে স্পেসটা, দ্যাট ইজ কল্ড পেরিপ্লাস্টিডিয়াল স্পেস, অ্যান্ড আউটার মেমব্রেন ইজ কানেক্টেড টু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর ইনার মেমব্রেন হচ্ছে থাইলাকয়েড। আউটার মেমব্রেন যেটা, সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইআর এর সাথে কানেক্টেড থাকবে, ইনার মেমব্রেনের সাথে এই থাইলাকয়েড গুলো কানেক্টেড থাকছে। ম্যাট্রিক্স বা স্ট্রোমা যেটা, ইনার স্পেস ফিল্ড উইথ গ্র্যানিউলার ফ্লুইড, একদম ডট 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 দেখতে পেয়েছি, ওগুলো গ্র্যানিউলার ফ্লুইড। কি কি ছিল ওর মধ্যে? ডিএনএ পেয়েছি, আরএনএ পেয়েছি, রাইবোজোম পেয়েছি, ফ্যাট গ্লোবিউলস, স্টার্চ গ্রেইন, এনজাইম, পাইরিনয়েডস একটা স্পেশাল জিনিস। এইগুলো কিন্তু সবই এই ম্যাট্রিক্স বা স্ট্রোমার মধ্যে থাকছে। এবার যেটা মেন, দ্যাট ইজ থাইলাকয়েড, এটা কিন্তু কোথায় থাকবে? ক্লোরোপ্লাস্টে থাকবে। সিঙ্গেল মেমব্রেন স্যাক লাইক স্ট্রাকচার, তাহলে ক্লোরোপ্লাস্টটা হচ্ছে ডাবল মেমব্রেন, বাট থাইলাকয়েড যেটা, সেটা হচ্ছে সিঙ্গেল মেমব্রেন স্ট্রাকচার। দে কম্পাইল অন ইচ আদার টু ফর্ম গ্রানা। এবার যদি সেটা সিঙ্গুলার ফর্ম হয় সেটাকে আমরা বলবো গ্রানাম, আর প্লুরাল ফর্ম হলে বলবো গ্রানা। এবার দেখো নাম্বার অফ গ্রানাম মানে কি, আমরা পড়লাম একটা সেলে 20 to 30 ক্লোরোপ্লাস্ট থাকবে, তার মধ্যে একটা ক্লোরোপ্লাস্টে গ্রানাম থাকবে 40 to 60 ইন ইচ ক্লোরোপ্লাস্ট। এদের মধ্যে একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে 40 to 60 গ্রানাম থাকবে, এবং এদের মধ্যে আবার একটা গ্রানামের মধ্যে 50 to 100 থাইলাকয়েড প্রেজেন্ট থাকবে। মানে বোঝা গেল জিনিসটা কতটা ম্যাগনিফাইড ভার্সন। দুটো টাইপস অফ আমরা ল্যামেলি পাবো, ওয়ান ইজ স্ট্রোমা ল্যামেলি, অ্যানাদার ওয়ান ইজ গ্রানাম ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি হচ্ছে দুটো অ্যাডজাসেন্ট গ্রানা, মানে এইরকম ছিল আর এইরকম ছিল, এই দুটো অ্যাডজাসেন্ট গ্রানার মধ্যে যে কানেকশনটা থাকবে সেটাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। আর দুটো থাইলাকয়েড, মানে এই থাইলাকয়েডটা তার নিচের থাইলাকয়েডের সাথে যে কানেকশনটা মেনটেন করবে সেটাকে বলা হচ্ছে কি গ্রানাম ল্যামেলি। টু টাইপস অফ ল্যামেলিস আর প্রেজেন্ট দেয়ার। কোয়ান্টোসোম হচ্ছে সেই ইউনিটটা যার মধ্যে কিন্তু ক্লোরোফিলটা থাকে। ক্লোরোপ্লাস্ট, ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট? বিকজ ইট কন্টেইনস ক্লোরোফিল, রাইট? এই ক্লোরোফিলটা থাকছে কোথায়? ক্লোরোফিলটা থাকছে কোয়ান্টোসোম বলে যে স্ট্রাকচারটা, যেটা কিনা ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে, তার মধ্যে। আচ্ছা, এটাকেও কিন্তু আমরা বলতে পারি কি সেমি অটোনমাস স্ট্রাকচার। কেন? ডিএনএ রয়েছে, আরএনএ রয়েছে, রাইবোজোম রয়েছে, প্রোটিন সিনথেসিস করতে পারবে তার রেজাল্টে, এবং কেপেবল অফ সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, যেহেতু ডিএনএ রয়েছে। এবার আসছে ফাংশন, খুব ইম্পর্টেন্ট, যেটা ফটোসিনথেসিস একমাত্র ক্লোরোপ্লাস্ট থাকলেই হবে। এটার আমরা জানি ফটোসিনথেসিসের দুটো রিয়াকশন হয়, একটাকে আমরা বলি লাইট রিয়াকশন, আরেকটাকে বলা হচ্ছে ডার্ক রিয়াকশন। লাইট রিয়াকশনে কিন্তু সানলাইটের প্রেজেন্সটা দরকার, উইদাউট সানলাইট লাইট রিয়াকশন হবে না। আর ডার্ক রিয়াকশন যেটা, সেটা সানলাইটের অ্যাবসেন্সে হতে পারে। তাহলে লাইট রিয়াকশন কোথায় হচ্ছে? গ্রানাতে হচ্ছে, যেখানে কিনা সোলার এনার্জিটা ক্যাপচার করে কেমিক্যাল এনার্জিতে কনভার্টেড হচ্ছে। মানে কি, গ্রানার মধ্যে অ্যাকচুয়ালি থাইলাকয়েড থাকছে, থাইলাকয়েডের মধ্যে কোয়ান্টোজোম থাকছে, কোয়ান্টোজোমের মধ্যে ক্লোরোফিল থাকছে। তাহলে এই ক্লোরোফিলটাই সানলাইটটাকে অ্যাবজর্ব করছে, সোলার এনার্জিটাকে অ্যাবজর্ব করছে, ওটাকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করছে, করে স্টোর করে রাখছে। এবার ডার্ক রিয়াকশন যখন হয় তখন জিনিসটা কি হয় না, সেটা হয় স্ট্রোমার মধ্যে,
বাই ইউটিলাইজিং CO2 অ্যান্ড ওয়াটার ওরা আলটিমেটলি গ্লুকোজটাকে তৈরি করে। বোঝা গেল? নেক্সট হচ্ছে কি ফর্মেশন অফ এটিপি বাই ফোটোফসফোরাইলেশন। ফোটো মানে কি ওই সানলাইটের যে ফোটন সেটাকে ইউজ করে ওটা এটিপি তৈরি করছে বাই দ্য প্রসেস অফ ফসফোরাইলেশন। ইট ক্যান স্টোর লিপিড ইন দ্য ফর্ম অফ প্লাস্টোগ্লোবিউলি। কিছু কিছু ক্ষেত্রে এখানে ফ্যাট গ্লোবিউল দেখা যায় যেখানে ফ্যাটটাকে ওরা স্টোর করে রাখে বা লিপিডটাকে স্টোর করে রাখে, যাদেরকে বলা হচ্ছে কি প্লাস্টোগ্লোবিউলি। এরপর আসছে কি ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের স্ট্রাকচার এতটা মোটেই কমপ্লেক্স না, জাস্ট নর্মাল মেমব্রেন দিয়ে কভার করা থাকবে আর স্ট্রোমা যেরকম থাকে সেরকম থাকছে, কিছু কিছু এর ভিতরের পার্টস থাকছে, বাট ওরকম গ্রানা থাইলাকয়েড অত কিছু থাকে না। কিন্তু এটার মেন জিনিস কি, এটা কিন্তু পিগমেন্ট হোল্ড করে রাখে। ক্লোরোপ্লাস্ট বললে আমরা বুঝে যাব যে গ্রিন পিগমেন্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে গ্রিন পিগমেন্ট, রাইট? আমরা যা যা গ্রিন পিগমেন্ট দেখতে পাবো ম্যাক্সিমামে ক্লোরোপ্লাস্ট, এটা কিছু ক্রোমাটোফোর হতে পারে, ওটা এক্সেপশন। বাট আদার দেন গ্রিন কালার যা যা আমরা অন্যান্য কালার দেখতে পাবো সবই কিন্তু এই ক্রোমোপ্লাস্টের আন্ডারে আসবে। সেটা হতে পারে অরেঞ্জ, ইয়েলো, ইয়েলো টু ব্রাউন, রেড, রেডেরও আবার ডিভিশন থাকে, এরা সব কিন্তু ক্রোমোপ্লাস্টের মধ্যে। অরেঞ্জ যে পিগমেন্টটা তাকে আমরা বলি ক্যারোটিনয়েড, একটু আগেই বললাম। ইয়েলোটাকে বলছি জ্যান্থিন। আচ্ছা, ইয়েলো টু ব্রাউন হলে ফাইকোজ্যান্থিন, ফাইকোএরিথ্রিন হচ্ছে রেড, আর লাইকোপিন হচ্ছে রেড, যেটা আমরা পাকা টমেটোতে, রাইপ যে টমেটো সেখানে দেখতে পাই। এটা কি করছে, হেল্পস দ্য ইনসেক্টস টু গেট অ্যাট্রাক্টেড টু দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দেন আলটিমেটলি ইন দ্য প্রসেস অফ পলিনেশন। যদি আমরা ইনসেক্ট পলিনেশন, যেগুলো ইনসেক্ট যেখানে পলিনেটার হিসেবে কাজ করছে, সেখানে কিন্তু ক্রোমোপ্লাস্ট একটা মেজর রোল প্লে করে। কেন? কারণ ওরা ওই যে পেটালস গুলো সেগুলোকে কালার দিচ্ছে এবং আলটিমেটলি ইনসেক্ট গুলোকে কিন্তু অ্যাট্রাক্টেড করছে টুয়ার্ডস দেম, রাইট? আচ্ছা, নেক্সট এবার আসছে কি লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের মধ্যে কোনো রকম কোনো পিগমেন্টস থাকছে না, দে ক্যান নট হোল্ড এনি পিগমেন্ট। যেটা আমরা মেইনলি কোথায় দেখতে পাই, আন্ডারগ্রাউন্ড পার্টস, মানে আমরা রুটস বলতে পারি। রুটসের কোথায়, মেরিস্টেমেটিক টিস্যু, যেটা আমরা রুট ক্যাপে দেখতে পাই, একদম নিচের যেরকম পোর্শনটা থাকছে এইখানে থাকে হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু। তো এখানে কিন্তু আমরা অনেক লিউকোপ্লাস্ট দেখতে পাবো। আচ্ছা, গ্যামেটসে দেখতে পারবো, এমব্রায়োনিক সেলসে দেখতে পারবো, যেখানে কোনো রকম কোনো পিগমেন্টস থাকবে না, আমরা কালার দেখতে পারি না। এই লিউকোপ্লাস্টের তাহলে ফাংশন কি, দে ক্যান স্টোর সাম কম্পোনেন্টস। কিরকম, যদি স্টার্চ স্টোর করে রাখে দে আর কল্ড অ্যামাইলোপ্লাস্ট, যেমন টিউবার্স পটাটোর ক্ষেত্রে বলতে পারি, কোটাইলেডনের ক্ষেত্রে বলতে পারি। যদি তারা ফ্যাট স্টোর করে রাখে তাদেরকে বলবো এলাইওপ্লাস্ট, যে কোনো সিড, অয়েল সিড বলতে পারো। আর যদি ইফ দে স্টোর প্রোটিনস দে আর কল্ড অ্যালিউরোপ্লাস্ট, যেমন কোটাইলেডন অফ পালসেস, কারণ আমরা জানি পালসেসের মধ্যে কিন্তু হাই অ্যামাউন্ট অফ প্রোটিন থাকে। তাহলে যদি স্টার্চ হয় অ্যামাইলোপ্লাস্ট, ফ্যাট হলে এলাইওপ্লাস্ট, আর প্রোটিন হলে অ্যালিউরোপ্লাস্ট। এটা হচ্ছে তোমার কিছু ক্লাসিফিকেশনস অফ লিউকোপ্লাস্ট। এই গেল হচ্ছে প্লাস্টিড, এবং প্লাস্টিডের প্রত্যেকটার যে আলাদা আলাদা টাইপস অফ প্লাস্টিড রয়েছে তাদের কিছু ফাংশনস। এরপরে আসছে কি লাইসোজোম। লাইসোজোম কিরকম ইম্পর্টেন্ট, কেন? কারণ দে আর কল্ড সুইসাইডাল স্যাক, আমরা একটু বাদেই দেখবো, কিন্তু তার আগে দেখে নিই তার কিছু বেসিক পয়েন্ট কিরকম। না, ইট ওয়াজ ডিসকভার্ড বাই ডি ডুভে অ্যান্ড দিস ইজ দ্য স্মলেস্ট মেমব্রেন বাউন্ড অর্গানেল, যেখানে সিঙ্গেল মেমব্রেন থাকবে, কোনো ডাবল মেমব্রেনের এখানে ব্যাপার নেই, একটাই মেমব্রেন থাকবে। অ্যান্ড দে অরিজিনেটেড ফ্রম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড গলগি বডিজ, ওইখান থেকে ওই ভেসিকেল গুলো থেকে আলাদা হয়ে লাইসোজোমে কনভার্টেড হতে পারে। মেইনলি আমরা এটা অ্যানিমাল সেলেই দেখতে পাই, ডায়ামিটার 0.2 টু 0.8 মাইক্রোমিটার, মানে অনেকটাই ছোট। এবার এই লাইসোজোমের ক্ষেত্রে কিন্তু দুটো পার্ট হয়, একটা হচ্ছে মেমব্রেন আর একটা হচ্ছে ম্যাট্রিক্স। তো মেমব্রেন একটাই থাকবে, আমরা এক্ষুনি বললাম ইট ইজ অফ সিঙ্গেল মেমব্রেন। তাহলে ইট ইজ মেড আপ অফ লাইপোপ্রোটিন, লিপিড আর প্রোটিন থাকছে, কন্টেইনিং অ্যাসিডিক অ্যান্ড গ্লাইকোসাইলেটেড প্রোটিনস। তাহলে যেই প্রোটিনস এর মধ্যে গ্লাইকোসাইলেশন প্রসেসটা হচ্ছে দোজ আর কল্ড গ্লাইকোসাইলেটেড প্রোটিনস, এবং এগুলো লাইপোপ্রোটিন দ্বারাও কিন্তু
তৈরি হয়ে থাকবে। তাহলে এই পুরো যে লাইসোজোমের যে মেমব্রেনটা তার মধ্যে মেইনলি তোমার এই দুটো জিনিস দেখতে পারবে। এছাড়া ম্যাট্রিক্সে যদি আসি, ম্যাট্রিক্সে প্রচুর নিউমারাস নাম্বারস অফ এনজাইমস থাকে। বেঁকে গেল লাইনটা, এনজাইমস থাকে, যেমন প্রোটিয়েজেস, লাইপেজেস লিপিডকে ভেঙে দিচ্ছে, নিউক্লিয়েজেস। তো প্রচুর মানে নিউমারাস নাম্বারস অফ এনজাইমস থাকছে, অ্যাবাউট 50 ডিফারেন্ট টাইপস। তো এরাই কিন্তু পুরো লাইসোজোমের ফাংশনটা করছে। তো প্রথমে যদি দেখি এক্সট্রা সেলুলার ডাইজেশন আর একটা হচ্ছে ইন্ট্রা সেলুলার ডাইজেশন। আমরা জানি যে লাইসোজোম কি করছে, ও পুরো জিনিসটাকে আমরা বলি যে হজম করে নিচ্ছে, সেটা ভালো হোক খারাপ হোক হজম করে নিচ্ছে। কিরকম? এক্সট্রা সেলুলারে যেটা হয়, এনজাইম যেটা ওর মধ্যে স্টোর করা রয়েছে, এই একটা যদি লাইসোজোম হয়, ওর মধ্যে যে এনজাইমগুলো স্টোর করা রয়েছে ওটাকে রিলিজ করে দেয় টু দ্য আউটসাইড। এবার এখানে যদি একটা কিছু ধরো লিপিড থাকলো, ও লাইপেসটাকে রিলিজ করলো, করে লিপিডটাকে ভেঙে দিল। তো এইটা হচ্ছে এক্সট্রা সেলুলার ডাইজেশন। কেন? কারণ ও নিজের থেকে বার করে দিচ্ছে। আর ইন্ট্রাসেলুলার হচ্ছে এর অপোজিটটা, যেখানে দুটো প্রসেস ইনভলভ থাকতে পারে, একটা হচ্ছে অটোফ্যাগি আর একটা হচ্ছে হেটারোফ্যাগি। অটোফ্যাগি মানে কি, যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি সুইসাইডাল স্যাক, এইটার কারণে। কেন? কারণ ডাইজেশন অফ অর্গানেলস অফ দেয়ার ওন সেল, মানে কোনো একটা ওয়েস্ট মেটেরিয়াল প্রডিউসড হয়েছে, সেটাকেও কি করলো, নিজের মধ্যে এনগালফ করে নিল, নিজের মধ্যে ওটাকে এন্টার করিয়ে নিল, এনগালফ করিয়ে নিল। এবার ওর মধ্যে যে এনজাইম গুলো রয়েছে, ওয়েস্ট মেটেরিয়ালটা ধরো এখানে রয়ে গেল, এবার ওর মধ্যে যে এনজাইমস গুলো রয়েছে সেগুলোকে ইউজ করে এ ওয়েস্ট মেটেরিয়ালটাকেও নষ্ট করে দিচ্ছে, অ্যালং উইথ দ্যাট ও নিজেকেও নষ্ট করে দিচ্ছে। এইটাকেই বলা হচ্ছে কি অটোফ্যাগি, মানে কি ও নিজেকেই আলটিমেটলি খেয়ে ফেলছে, নষ্ট করে ফেলছে। আর হেটারোফ্যাগি হচ্ছে মেটেরিয়ালস ফ্রম দ্য আউটসাইড ক্যান বি ব্রোকেন ডাউন। তাহলে এটা কিন্তু সেল থেকে বেরোচ্ছে না, বাট ওর বাইরে যে জিনিসগুলো রয়েছে সেগুলোকেও নষ্ট করে দিতে পারে এই এনজাইমগুলোকে বের করে দিই, বাট ও সেলের বাইরে চলে যাচ্ছে না, যেটা আমরা এক্সট্রা সেলুলারের ক্ষেত্রে দেখেছিলাম আউটসাইড দ্য সেলে চলে যায়। কিন্তু হেটারোফ্যাগিতে হচ্ছে বাইরে রয়েছে, বাট ও সেলের বাইরের যে জিনিসগুলো সেগুলোকে না, ওর বাইরে যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে নষ্ট করে ফেলছে। এই জন্যই এটাকে বলা হচ্ছে কিন্তু সুইসাইডাল স্যাক। এছাড়া কিছু হরমোন সিক্রিশনে হেল্প করে, কিরকম না, থাইরোগ্লোবিউলিন যেটা, সেটার হাইড্রোলিসিসের ফলে বা হাইড্রোলাইসিসের ফলে ও তৈরি করছে কি থাইরয়েড হরমোন T3 T4 এগুলো। থাইরোগ্লোবিউলিন তার হাইড্রোলাইসিস করছে বাই দ্য হেল্প বাই দ্য প্রসেস অফ সাম এনজাইম অ্যাক্টিভিটিস, তারপরে থাইরয়েড হরমোনস গুলো তৈরি হচ্ছে। এছাড়া প্রোল্যাকটিন তৈরি করে এন্টেরিয়ার পিটুইটারি থেকে। তো এগুলো হচ্ছে হরমোন সিক্রেশনে ওরও কিছু রোল প্লে করার আছে। ফার্টিলাইজেশনে যেটা আমরা জানি, স্পার্ম সেল যেগুলো তাদের কিন্তু অ্যাক্রোজোম থাকে, যেটা একদম মাথার দিকে থাকছে, ওটা ওদের একটা বলতে পারো প্রোটেক্টিভ লেয়ার, বা ওই অ্যাক্রোজোম যেটা, সেটা কিন্তু এগ মেমব্রেনটাকে তোমার ডিজলভ করে স্পার্মটাকে ভিতরে এন্টার করতে হেল্প করছে। তো একবার যখন এগ মেমব্রেনটা ডিজলভ হয়ে যাচ্ছে, তারপর অ্যাক্রোজোমের আর কোনো ফাংশন নেই, তারপর কিন্তু ওটা নষ্ট হয়ে যায় উইথ দ্য হেল্প অফ দ্য এনজাইমস প্রেজেন্ট ইন লাইসোজোম। প্রোডাকশন অফ এনার্জি কি করছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলোকে ডিসোসিয়েট করছে, তার একটা এই যে ফ্যাট ছিল, এবার লাইপেসটাকে সিক্রিট করে ফ্যাটটাকে ডিসোসিয়েট করে দিল, তো আলটিমেটলি তো ওখান থেকে এটিপি তৈরি হবেই। তো এইভাবে কিন্তু এটিপি বা এনার্জি জেনারেট করছে। অ্যান্ড তার সাথে সাথে জেনেটিক চেঞ্জেস কিছু কিছু সময় হয়ে যায়। কেন? কারণ এই যে এত রকমের এনজাইম রয়েছে, দেখা গেল কোন একটা মিস রিয়াকশন হয়ে গেল, মানে কোনটা যেটার সাথে রিয়াকশন হওয়ার কথা ছিল সেটার সাথে হলো না, অন্য একটা কোনো প্রসেসে ইনভলভড হয়ে গেল। এই সময় কিছু কিছু দেখা যায় মিউটেশন হয়ে যায়। মিউটেশন হচ্ছে একটা সাডেন চেঞ্জ, যেটা কিন্তু একটা মারাত্মক একটা প্রবলেমেটিক সিচুয়েশন অ্যারাইজ করতে পারে, যেটাকে আমরা জেনেটিক মিউটেশন বা বলে থাকি। জিনের মধ্যে যদি কোনো রকম সাডেন চেঞ্জ চলে আসে, জিন সিকোয়েন্সের মধ্যে চেঞ্জ চলে আসলো, যেটা হওয়ার কথা না, হয়ে গেছে, এবার কিছু একটা প্রবলেম হতে পারে বা হয়, এইটা কিন্তু অনেক সময় এই এনজাইম সিক্রেশনের জন্য হয়ে থাকতে পারে।
অ্যাম্বিলাইসোজোম কোনটাকে বলবো? অ্যাম্বিলাইসোজোম হচ্ছে যেখানে অটোফ্যাগি আর হেটেরোফ্যাগি দুটোই একসাথে হয়, মানে কেউ নিজের মধ্যে জিনিসটাকে এন্টার করিয়ে নিজেও মরছে বা ডাইজেস্টেড হয়ে যাচ্ছে, তার সাথে নিজের থেকে কিছু জিনিস বের করে দিয়ে আশেপাশের যে জিনিসগুলো রয়েছে, ওয়েস্ট মেটেরিয়াল হোক বা কোনো জিনিস যেটাকে ডাইজেস্ট করতে হবে সেটাকেও নষ্ট করে ফেলছে। তো এই দুটো যে প্রসেসই যদি একসাথে হয় তখন আমরা বলবো সেটাকে অ্যাম্বিলাইসোজোম। এবার যেটা আসছে উইচ ইজ ভ্যাকিউল। ভ্যাকিউলের ক্ষেত্রে আমরা দেখবো ইট ইজ অফ সিঙ্গল মেমব্রেনাস স্ট্রাকচার, যেটার কিনা ফিল্ড উইথ সেল স্যাপ। এটা আমরা কোথায় ভালো দেখেছি? এটা কিন্তু আমরা দেখেছি প্লান্ট সেলে খুব ভালোভাবে। আচ্ছা, নন লিভিং ফ্লুইড অ্যান্ড, এটা আমরা প্লান্ট সেলে দেখেছি, যেটা বললাম মিক্সচার অফ ইনঅর্গ্যানিক অ্যান্ড অর্গ্যানিক সাবস্টেন্সেস, দুটোই এর মধ্যে থাকতে পারে। শেপ বা সাইজ অবভিয়াসলি ভ্যারি করবে। আমরা অ্যানিমাল সেল আর প্লান্ট সেলেই যদি দেখি, অ্যানিমাল সেলে ছোট এবং অনেক নাম্বারে বেশি, আর প্লান্ট সেলে একটাই মেনলি থাকছে আর অনেকটা বড় সাইজে। অ্যানিমাল সেলস হ্যাভ ভেরি লেস নাম্বার অফ ভ্যাকিউল, স্মল ইন সাইজ। আচ্ছা, স্মল ইন সাইজটা এখানে মেনলি ইম্পর্টেন্ট, রাইট? তো আমরা যদি হিসেব মতো কম্পেয়ার করে দেখি, সেল স্যাপ ভ্যাকিউল যেটা, সেটা কিন্তু অনেক বড় স্ট্রাকচার, যেটা আমরা প্লান্ট সেলে দেখেছি, যেটা আমি বারবার করে বলছি অনেকটা বড়। এর জন্য কিন্তু একটা স্পেশাল ডিস্ট্রিবিউশন দেখা যায়, যেটাকে আমরা বলি প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল হচ্ছে, ধরো এটা একটা প্লান্ট সেল, ঠিক আছে? এবার ভ্যাকিউলটা পুরো এতটা বড় একটা স্পেস নিয়ে রয়েছে, যার জন্য বাকি যে সেল অর্গানেলস তারা একদম এইটুকুন জায়গাগুলোতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একদম তারা সেল মেমব্রেনের দিকে চেপে গেছে, কর্নার কর্নারে চলে যেতে হয়েছে। তো এই যে ডিস্ট্রিবিউশনটা বিশেষত স্পেশালি প্লাজমা মেমব্রেনের একদম ইমিডিয়েটলি ভিতরের দিকে যে পোর্শনটা, স্পেসটা, সেখানে সেল অর্গানেলস গুলো চলে যায়। এই যে ডিস্ট্রিবিউশনটা, এটাকেই বলা হচ্ছে কি প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। ম্যাচিওর প্লান্টস এর ক্ষেত্রে একটা বড় লার্জ ভ্যাকিউল থাকছে, whereas immature এর ক্ষেত্রে কিন্তু have comparatively small and numerous vacuoles within it. আচ্ছা, এবার যদি আমরা ফাংশনস দেখি কিরকম, ফুড ভ্যাকিউল ফুড স্টোর করবে, ওয়াটার ভ্যাকিউল ওয়াটার স্টোর করবে। ফুড ভ্যাকিউলের ক্ষেত্রে আমরা ফ্যাগোসাইটোসিস দেখবো, ওই যে যেটা বললাম একটা সলিড কিছু রয়েছে ওটাকে এরকম ভাবে এনগালফ করে নিয়েছে, এটাই হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এটা হবে কোথায়? ফুড ভ্যাকিউলের ক্ষেত্রে। বাট ওয়াটার ভ্যাকিউলের ক্ষেত্রে কি হবে? পিনোসাইটোসিস। কেন? কারণ ওয়াটার মানে ফ্লুইড স্ট্রাকচার, ওটাকে এনগালফ করে নেবে, ওটা হয়ে যাচ্ছে পিনোসাইটোসিস। বাকি জিনিসটা সেম। আচ্ছা, এক্সক্রিটারি ভ্যাকিউল হচ্ছে যখন কোন একটা মেটাবলিক বাই প্রোডাক্টস বা টক্সিন সেটাকে যখন ও স্টোর করে রাখছে, কোনো একটা ওয়েস্ট মেটেরিয়ালকে স্টোর করে রাখছে। আর কন্ট্রাকটাইল ভ্যাকিউল হচ্ছে সেই ওয়েস্ট মেটেরিয়াল গুলোকে যখন কন্ট্রাকশনের থ্রুতে বা কন্ট্রাকশন রিল্যাক্সেশনের থ্রুতে এক্সপেল করে দিচ্ছে আউট অফ দ্য সেল, বাইরে বের করে দিচ্ছে। কন্ট্রাকশন ওর মধ্যেটা ছিল, ওটাকে কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে বাইরে বের করে দিল, এটাকে বলা হবে কন্ট্রাকটাইল ভ্যাকিউল। আর যদি স্টোর করে রাখে সেটাকে বলা হবে এক্সক্রিটারি ভ্যাকিউল। এবার আসছে কি মাইক্রোবডিজ, যেটা আজকের লাস্ট টপিক। তার মধ্যে আমরা মেইনলি তিনটে মাইক্রোবডি দেখতে পারবো। কিরকম? প্রথমেই বলে রাখি, মাইক্রোবডি হচ্ছে অনেক টাইপস অফ সেল অর্গানেলস, তাদেরকে একসাথে রাখা হয়েছে, সেগুলোই হচ্ছে মাইক্রোবডিজ। কিরকম? ধরো একটা এরকম একটা স্ট্রাকচার, একটা এরকম স্ট্রাকচার, একটা এরকম স্ট্রাকচার, প্রত্যেকেই ডিফারেন্ট। মানে আমি বলতে পারি যে এর একটা পার্টিকুলার ফাংশন রয়েছে, এর একটা পার্টিকুলার ফাংশন রয়েছে, এর একটা পার্টিকুলার ফাংশন রয়েছে, কিন্তু মোর অর লেস ওরা সেম দেখতে, এবং সিঙ্গেল মেমব্রেন রয়েছে, কিছুটা গ্র্যানিউলার স্ট্রাকচার। তো আমি এই তিনটেকে নিয়ে একসাথে বলছি যে দে আর মাইক্রোবডিজ, একদম ছোট ছোট বডিজ। তাহলে স্মল গ্র্যানিউলার সেল অর্গানেলস কন্টেইনিং ডেন্স ম্যাট্রিক অ্যান্ড সিঙ্গেল মেমব্রেন, একটাই মেমব্রেন থাকবে, এর ভিতরের যে ম্যাট্রিক্সটা একদম ডেন্স হবে। প্রথমেই যেটা আসছে উইচ ইজ পারঅক্সিজোম। পারঅক্সিজোম এই টার্মটা প্রথম দিয়েছেন ডি ডুভে, এবং এটা মেইনলি দেখা যায় ফটোসিনথেটিক সেল যেগুলো, সেগুলোতে ফ্রুটস। আচ্ছা, আমাদের ক্ষেত্রে হিউম্যান বিংস এর ক্ষেত্রে লিভার, কিডনি সেল, এগুলোতে কি হয় না পারঅক্সিজমে এনজাইম প্রেজেন্ট থাকে, মেইনলি দোজ আর ক্যাটালেজেস অ্যান্ড পারঅক্সিডেজেস। একটা হচ্ছে ক্যাটালেজ গ্রুপ, একটা হচ্ছে পারঅক্সিডেজ গ্রুপ।
এই এনজাইমগুলোই মেনলি পারক্সিজোমের মধ্যে স্টোর করা থাকে। ফাংশন কি? ইট ক্যান প্রডিউস অ্যান্ড মেইনলি হাইড্রোলাইজ হাইড্রোজেন পারঅক্সাইড উইচ ইজ H2O2। এই H2O2 থেকে প্রডিউস করছে কি H2O আর O2। কেন? কারণ এই H2O2 যেটা, দিস অ্যাক্টস লাইক আ টক্সিক ম্যাটেরিয়াল টু আস, খুবই আমাদের জন্য হার্মফুল। এরাই হাইড্রোজেন পারঅক্সাইডে যে এনজাইমগুলো থাকছে তাদের হেল্প নিয়ে ওয়াটার আর অক্সিজেনে ডিসোসিয়েটেড হয়ে যাচ্ছে, উইচ আর নট হার্মফুল ফর আস। অক্সিডেশন হচ্ছে ফ্যাটি অ্যাসিডের পারঅক্সিডেজ এনজাইম যেগুলো, তাদের মধ্যে কিছু হেল্প করছে অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডে। প্লান্ট সেলের ক্ষেত্রে কি করছে? দে প্রডিউস সেরিন অ্যান্ড গ্লাইসিন। নেক্সট আসছে কি গ্লাইঅক্সিজম। তাহলে পারঅক্সিজমে যেটা বললাম যে মেইনলি ওরাই ক্যাটালেজ আর পারঅক্সিডেজ যে এনজাইমগুলো তাদের ফাংশনটাই প্লে করে। তার মধ্যেই হাইড্রোজেন পারঅক্সাইডের যে রিয়াকশনটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল ওদের প্লে করার। নেক্সট হচ্ছে গ্লাইঅক্সিজম। গ্লাইঅক্সিজমে কিছু এনজাইম থাকে যারা ফ্যাটি অ্যাসিডের যে বিটা অক্সিডেশন সেই প্রসেসটাতে হেল্প করে, এবং তার সাথে গ্লাইঅক্সালেট সাইকেল আছে। বাট ফ্যাটি অ্যাসিডের যখন আমরা ইয়েগুলো পড়বো তখন দেখবো বিটা অক্সিডেশন একটা খুব ভাইটাল প্রসেস, যেটার জন্য এনজাইম যেগুলো দরকার সেগুলো কিন্তু গ্লাইঅক্সিজমে স্টোর করা থাকে। আচ্ছা, আমরা ইস্টে পেতে পারি, নিউরোস্পোরাতে পেতে পারি, কিছু সিডসে পেতে পারি। ওরা নিউ গ্লুকোজেনেসিসে পার্টিসিপেট করে। নিউ গ্লুকোজেনেসিস মানে কি? গ্লুকোজ তৈরি হচ্ছে নতুন ভাবে, কোন একটা কার্বোহাইড্রেট মেটেরিয়াল না, এইরকম কোন একটা জিনিস থেকে, বিট লিপিড অর এনিথিং, সেখান থেকে যদি আমার গ্লুকোজ তৈরি হয় সেটাকেই আমরা বলছি কি নিউ গ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিসও বলা হয়। তো এই প্রসেসেও কিছু এনজাইম লাগবে, সেটাতেও কিন্তু এনজাইমগুলো গ্লাইঅক্সিজমে স্টোর করা থাকে, যেমন কি আইসোসাইট্রেটেজ হতে পারে, ম্যালেট সিনথেটেজ, গ্লাইঅক্সালেট অক্সিডেজ, ক্যাটালেজ, এগুলো থাকছে। আর স্ফেরোজোম যেটা, সেটা কি করছে? লিপিডটাকে স্টোর করছে। তাহলে গ্লাইঅক্সিজম হচ্ছে লিপিড, বা মানে লিপিড বলতে ফ্যাটি অ্যাসিড হুইচ ইজ রিলেটেড টু লিপিড। তাহলে ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশনের জন্য যে এনজাইম দরকার সেটাকে স্টোর করছে, আর স্ফেরোজোম ও পুরো লিপিডটাকেই স্টোর করে রাখছে, এবং তার সাথে কিছু এনজাইম থাকে, অ্যাসিড হাইড্রোলেজেস, আচ্ছা অ্যাসিড রাইবোনিউক্লিয়েজেস অ্যান্ড অ্যাসিড ফসফেটেজেস। তো এই ছিল হচ্ছে আজকের টপিক। তার মধ্যে যেগুলো যেগুলো বললাম খুবই ইম্পর্টেন্ট এক একটা পার্ট, এবং যেগুলো লেখা আছে সবই আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলোই এখানে মেনশন করেছি। আশা করছি তোমাদের আজকের টপিকটা ভালো লেগেছে, এবং এটার পার্ট 2 খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো। টিল দেন, থ্যাংক ইউ। খুব ভালো থেকো সবাই।